আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট আর ঠিক 2 দিন পরে, ঠিক না? তা আমার যেটা মনে হয় এখন প্রত্যেকটা স্টুডেন্টের এই চিন্তাটা রাখা উচিত যে আমি যে পরীক্ষা দিব আমি ইনশাল্লাহ চান্স পাবো। এটা প্রথম চিন্তা এবং এইটাই লাস্ট চিন্তা। তার মানে একটা স্টুডেন্ট প্রিপারেশন যেই লেভেলেই থাক, এখন সে বাসায় হয়তো মডেল টেস্ট চেষ্টা করছে, সে হয়তো বা হচ্ছে যে ওয়েবসাইটে পরীক্ষা দিচ্ছে, যেই প্রসেসেই থাক না কেন তার মাথায় রাখতে হবে যে ইনশাল্লাহ সে মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছে। আর প্রশ্ন হলো যে ভাইয়া প্রিপারেশন আমার যেই রকমই থাক, আমি যদি এটা চিন্তা করি লাভটা কি? লাভটা হচ্ছে তুমি যখন চিন্তা করবে যে তুমি মেডিকেলে চান্স পাচ্ছ, তখন তোমার এই চিন্তাকে সফল করার জন্য ব্রেইনের মধ্যে যে নিউরন গুলো আছে তারা অ্যাক্টিভ হবে। আবার তুমি যদি উল্টাটা চিন্তা করো, উল্টাটা চিন্তা মানে কি, যে আমার তো আরেকটু ভালো করে পড়লে হইতো, অল্পের জন্য মিস হইতে পারে, কি যে হবে, পরীক্ষার দিন খেয়াল থাকবে কিনা, এই চিন্তা যদি করো তাহলে তুমি দেখবা যে ব্রেইনের ওই নিউরন গুলোই তোমার বিপক্ষে কাজ করবে। তার মানে তোমার ব্রেইনে যে নিউরন আছে এটা তোমার পক্ষে কাজ করবে না বিপক্ষে কাজ করবে, এইটা কিন্তু নির্ভর করছে তুমি কিভাবে চিন্তা করছো। তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের উচিত চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমি ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পাওয়ার মতো করে হচ্ছে পড়ছি এবং 17 জানুয়ারি যে পরীক্ষাটা হবে জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা হবে, এইটা চিন্তা অবশ্যই করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো এখন, সেটা হচ্ছে যে দেখো, পরীক্ষার প্রশ্ন তোমার সাথে ম্যাচিং যখন হবে তখন তুমি পরীক্ষা নাম্বার বেশি পাবা। এবং এই জন্য এই চিন্তাটা খুবই ইম্পর্টেন্ট যে পরীক্ষায় যেরকম প্রশ্ন হবে সেটা তোমার পড়ার সাথে যাতে ম্যাচিং হয়, এবং এইটাই আমরা করছি ইনশাআল্লাহ। এবং পরীক্ষার দিন তোমাকে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। তা পরীক্ষার হলে কিভাবে তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, সেটার স্ট্র্যাটেজি কেমন হবে, এটা নিয়ে তো কালকে আগামীকাল ইনশাআল্লাহ আমরা আসবো। তার সাথে তোমাদের আগামীকালকে তোমাদের নোবেল স্যারের একটা ভিডিও আসবে, ছোট্ট একটা ভিডিও, খুব সুন্দর সে গাইডলাইন রেডি করছে। সেই ভিডিওটা আগামীকালকে 8টার দিকে পেজে আসবে, আর আমি তো ইনশাআল্লাহ লাইভে আসবো, কোনো সমস্যা নেই। তা তোমাদের মাথায় রাখো যে মেডিকেলের চান্স ইনশাআল্লাহ নিশ্চিত হয়ে গেছে। যে অবস্থায় তোমার প্রিপারেশন, ধরো যে তুমি পরীক্ষা দিচ্ছ, এখন তুমি নাম্বার পাচ্ছ 40, 45, 50, ঠিক না? তা নর্মালি আমরা জানি যে মেডিকেলে যে স্টাইলে কোশ্চেন হচ্ছে একবার একদম, তারপর ধরতে পারি আমরা 67, 65 এরকম পেলে চান্স হয়। কিন্তু তুমি ধরো তার সাথে পিছিয়ে আসো, তারপর তোমাকে চিন্তা করতে হবে যে আমি চান্স পাচ্ছি ইনশাআল্লাহ। এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। তার মানে চান্স, অনেক স্টুডেন্ট আছে যে দেখবা যে মেডিকেলের পরীক্ষাটাই তার জীবনে সবচেয়ে সেরা পরীক্ষা দিচ্ছে। তা এই চিন্তাটা তোমার করতে হবে। যখন তুমি এই চিন্তাটা করবা, ওই পরীক্ষাটা সবচেয়ে সেরা পরীক্ষা দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকবে। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো নেগেটিভ জিনিস কিছু মাথায় আনবে না। আমি সবসময় বলি কি জানো, যে হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড ইজ কারেক্ট। যা কিছু হয়েছে ভালো হয়েছে। এবং সত্যিকার অর্থে তুমি যদি সৎ থাকো, নিজের সাথে যদি হচ্ছে তোমার ওইটাকে যেটা বলবো যে আল্লাহর সাথে কানেকশন যেটা, সেটা যদি ঠিক থাকে, জীবনে যা কিছু হবে ভালো হবে, সবসময় মাথায় রাখবে। আমরা আসলে বুঝতে পারি না, মনে করি যে না এটা বোধহয় আমার ক্ষতি হইলো, লস হইলো। নো, মূল ব্যাপারটা হচ্ছে ক্ষতির মধ্যে সে যাবে যে 2 নম্বরে চিন্তা করবে, যে নিজের সাথে সৎ থাকবে না, যে হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড থাকবে না। তোমার যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? এবং ইনশাআল্লাহ আমরা পরীক্ষা 17 তারিখে একদমই দেখবো যে প্রশ্ন আমাদের ইনশাআল্লাহ পুরো কমন। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মেডিকেলে তোমাদের কিছু চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন যে কোনো সময় আসে এবং আসতে পারে। তো এই প্রশ্নগুলো মূলত উত্তরটা কিভাবে করতে হয়, ফাহমিদা সুমাইয়া 70-80 মার্ক খুবই ভালো আলহামদুলিল্লাহ, এমনকি 40-45 পেলেও চিন্তা করতে হবে যে ভালো। তার মানে 70-80 তো বুঝতেই পারছো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখন 70-80 পাচ্ছ, যেই জায়গাতে নাম্বার তোমার ভুল হচ্ছে, 15টা 20টা প্রশ্ন যেখানে ভুল হচ্ছে, সেই জায়গাগুলো হচ্ছে ফোকাস করো যে কোনটা। এবং 5টা জিনিস আমি বলি, এই 5টা জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, সামারি অল, এর সাথে হচ্ছে যে সুপার সাজেশন দিয়েছে, সামারির সাথে সুপার সাজেশনটা মিল করে পড়বা, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমাদের যে সলভ এন্ড সাকসিড এর বইগুলোর মধ্যে যে এমসিকিউ আছে প্রত্যেকটা যাতে মাথায় থাকে, ওকে। 3 নম্বরে কি, 3 নম্বরে হচ্ছে যে তোমাদের যে মডেল টেস্টের 35 সেট মডেল টেস্ট দিয়েছে, সেইখানে মডেল টেস্টের সবগুলো প্রশ্ন উত্তর করতে গিয়া যেখানে ভুল হচ্ছে, সেই ভুল হওয়া অংশটা যাতে আমি ভালো করে রিভাইজ করি, ভুল হওয়া অংশটা রিভাইজ করতে হবে। 4 নম্বর কি, যারা প্রথম থেকে পড়তেছে সুপার কমান্ডো থেকে, তারা 20টা বই পেছনে, সেই 20টা বইয়ের সমস্ত ইম্পর্টেন্ট তথ্য দিয়ে সাজানো, সেই বইগুলোর তথ্যগুলো যাতে খেয়াল থাকে। 5 নম্বরে যেটা, সেটা কি, সেটা হচ্ছে যে তোমাদের যে আমরা দাগানো লাইনগুলো যেগুলো দিয়েছিলাম, যে হ্যাঁ এই টপিকের এই দাগানো লাইন, সেইটা যাতে খেয়াল থাকে। এবং ওইটার সাথে যে তোমরা পরীক্ষা দিয়েছো যে রেগুলার এই 100 নাম্বার করে যে প্রত্যেক দিন পরীক্ষা হইতো, সেই পরীক্ষায় প্রশ্নের ব্যাখ্যা সহজে সমাধানটা আছে, সেটা যাতে মাথায় থাকে। এইটুক জিনিস যদি তুমি খেয়াল রাখো, দেখিও যে তোমার জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা ইনশাআল্লাহ হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে ফেলো এবং ক্লাসের টাইমে এই সময় 2টা কাজ অ্যাক্টিভলি পড়বা। যদি হচ্ছে যে এই সময় একটু বাদাম পানি রাখতে পারো, অল্প সময়ের মধ্যে আমরা জাস্ট কয়েকটা জিনিস তোমাকে দেখিয়ে দেবো, যাতে তোমার মাথায় আসে যে মেডিকেলের প্রশ্নগুলো কিরকম হতে পারে, এবং হ্যাঁ ওইটা হচ্ছে যে কিভাবে হচ্ছে আনসারটা করে। সুপার সাজেশন আমাদের যারা হচ্ছে আমাদের হচ্ছে কোর্সের শিক্ষার্থী, তাদেরকে সুন্দর করে আমরা পাঠিয়ে দিয়েছি, আর কথা নাই। এখন পুরো ফোকাসটা হচ্ছে ব্রেনটা এখানে নিয়ে আসো। আচ্ছা দেখো, এসটিপি তে 3.2 গ্রাম একটি গ্যাস, 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি কত, কোনটা হতে পারে? আচ্ছা, মেডিকেলে যেহেতু ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নাই, মাথা কাজে লাগাই দেবে, তো তার মানে মাথা কিভাবে কাজ করে,
মাথা কাজ করে 10 গুণোত্তর পদ্ধতি। লিখে রাখো যে 10 গুণোত্তর পদ্ধতি মাথায় কাজ করে। 10 গুণোত্তর পদ্ধতি মানেটা কি? 10 গুণোত্তর পদ্ধতিতে কাজ করে, তার মানে যে কোনো একটা জিনিসকে 10 দিয়ে গুণ করা, 10 দিয়ে ভাগ করা। এইটা হচ্ছে তোমার প্রথম ম্যাথের ক্ষেত্রে এটা ফার্স্ট ফর্মুলা মাথায় রাখো, 10 গুণোত্তর পদ্ধতি। তার মানে যে কোনো জিনিসকে তুমি 10 দিয়ে গুণ করবা, 10 দিয়ে ভাগ করে চিন্তা করবা যে এরকম কিছু আসতে পারেনি। এটা একদম ফার্স্ট লাইন, ব্রেইনে ঢুকাই ফেলো। ওকে, 3.2 আচ্ছা, এটাকে 10 দিয়ে গুণ করলে কি হতে পারে? যে কেউ বলবে 32 হতে পারে। ভেরি নাইস। 2.24 এটাকে 10 দিয়ে গুণ করি তো তাহলে 22.4। ও ভেরি ফাইন। 32 কার আণবিক ভর? যে কেউ কবে ভাই 32 হচ্ছে অক্সিজেনের আণবিক ভর। কিছু দেখার দরকার নেই, অক্সিজেন উত্তর হয়ে গেছে। তাই মূর্খ যারা তারাও পারা উচিত যে ভাই মেডিকেলের প্রশ্ন মানেটা কি। তাহলে 10 গুণোত্তর পদ্ধতি এইটা, হ্যাঁ এইটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 10 গুণোত্তর তার মানে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে ভাগ করো, করে দেখো যে কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা, 1 নাম্বার ফর্মুলা, এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে এটা দিয়ে যে কোনো জিনিস, এখানে যদি 3.2 এর জায়গায় ধরো যদি 4.4 থাকতো তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে কত হইতো? 44। তার মানে তখন হয়ে যেত কার্বন ডাই অক্সাইড। যদি ধরো এখানে যে 2.8 থাকতো, এটাকে 10 দিয়ে গুণ করলে 28 হইতো, তখন হয়তো নাইট্রোজেন হয়ে যেত। বুঝতেছো আমার কথা? তার মানে যে কোনো একটা জিনিসকে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে ভাগ করো। ওকে ভাই, তাহলে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কতটা অণু বিদ্যমান। আচ্ছা, এই টাইপের কোশ্চেন গুলো মানে মুখে মুখে করা যাবে, মানেটা কি? 14 গ্রাম নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেনের আণবিক ভর কত? যে কেউ বলবে ভাই আণবিক ভর হচ্ছে 28। তাহলে 28 গ্রামের মধ্যে আছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 ক্রস 10⁻23। এই অঙ্কগুলো মুখে মুখে করবা। ওই যে কয় না, মুখে মুখে যদি করতে পারো তাহলে তোমার সবচেয়ে ভালো হবে। তাহলে 14 গ্রাম মানে কি 28 এর অর্ধেক। তার মানে এইটাকে অর্ধেক করলে মানে 2 দিয়ে ভাগ করো। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ। এই কথা তো সময় প্রত্যেকেই জানে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে? 2 দিয়ে যদি ভাগ করে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট এরকম কিছু আছে দেখো তো। তাহলে 3.011 10⁻23 এটা হয়ে যাবে। তো এই টাইপের প্রশ্ন আসে মেডিকেলে, ভয় পেয়ে যায় স্টুডেন্ট। আন্দাজে কি হবে? আরে ভাই একটু ব্রেনটাকে স্থির করো, একদম ওইখানে উত্তর আছে। তোমাকে যে ঠান্ডা মাথায় ইয়ে করতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ পারবা। ওকে, এরপরে চলে যাও, দেখি আমরা কিরকম রয়েছে। প্রমাণ অবস্থা 9 গ্রাম পানিতে কতটা হাইড্রোজেন পরমাণু থাকে? তাহলে চিন্তা করতে আসছে যে 9 গ্রাম পানি, পানির 9 গ্রাম দিল কি কারণে? এরা এমন জিনিস দিবে যেটা মুখে মুখে করা যায়। প্রথম 10 গুণোত্তর পদ্ধতি, 10 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ, অথবা 2 দিয়ে গুণ ভাগ। খেয়াল রাখবা এরকম 2 হাফ মানে এইরকমই কিছু থাকবে, আর বাইরে নাই তো সুযোগ। তাহলে পানি যেটা, পানির আণবিক ভর কত? 18.02 মানে 18। তাইলে 18 গ্রাম যে পানি আছে, 18 ধরি আমরা গড়পড়তা, এইখানে তোমার এইটা মানে হচ্ছে 1 মোল পানি। আচ্ছা, 1 মোল পানি, তাহলে পানির সংকেতটা কি? যেকে বলবে H2O। ভেরি ফাইন। তার মানে 18 গ্রাম যে পানি, সেইটা মানে হচ্ছে 1 মোল পানি। সেইখানে তুমি আমাকে বলো তো হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনের অণু H2 না? এটা তো বুঝো যে হবে এটা অণু। তার মানে 18 গ্রাম পানিতে হাইড্রোজেনের অণু আছে, অণু হবে 6.023 10⁻23। এটা কিন্তু অণু, একটু বুঝো, মুখস্থ করিও না, নাহলে পরীক্ষার হলে ডিস্টার্ব হয়ে যাবে। তার মানে 18 গ্রামের মধ্যে যে এটা হচ্ছে 1 মোল পানি, এইখানে তোমার H2, তার মানে 6.023 10⁻23টি অণু আছে। আচ্ছা, এখন যদি আমি এই কথাটা বলি যে একটা হাইড্রোজেনের অণুতে 2টা পরমাণু আছে, তাহলে 18 গ্রাম পানিতে যদি এতটা অণু থাকে তাহলে পরমাণু কতটা? যে কেউ কবে ভাই এটা কি কোনো ব্যাপার? এটা পরমাণু মানে 2 গুণন, অবশ্যই, কারণ এতটা যদি অণু থাকে তাহলে অবশ্যই এখানে পরমাণু আছে। একটা হাইড্রোজেনের অণুতে 2টা পরমাণু, তাহলে এতগুলোতে তার দ্বিগুণ আছে, 2 গুণন 6.023 ক্রস 10⁻23। যাকে বলবো হ্যাঁ ভাইয়া, এটা তো আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমাকে কি বলছে প্রশ্নটা দেখো, 18 গ্রাম পানিতে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকবে? তার মানে 18 গ্রামে যদি আমি পাই এইটা, যে কেউ এটা কি পাই? প্রথমটা পাইলাম অণু, তার দ্বিগুণটা হচ্ছে পরমাণু। তাহলে আমাকে বের করতে বলতে পরমাণু, তাহলে 18 গ্রামে এতটা পরমাণু আছে। তাহলে 9 গ্রাম মানে এর অর্ধেক, অর্ধেক মানে এটাকে 2 দিয়ে কাটি দাও, 2 দিয়ে কেটে দিলে 2 2 কাটো, তাহলে 6.023 10⁻23, 6.023 10⁻23। এই টাইপের প্রশ্ন আসবে, কোনো টেনশনের কারণ নাই, ঠিক আছে? হ্যাঁ একদম। মাশরাফি ইসলাম হচ্ছে, এটা কি কোনো কঠিন বললাম? খুবই সহজ জিনিস। আমি দেখো যে মানে এটা কি ও কি মক করলো নাকি আমি বুঝি না, যে ওইটা কি অ্যাপ্রিসিয়েট করলো নাকি খসর বছর, যে একদম সহজ এই টাইপের আসে, বিশ্বাস করো একদম ইজি জিনিস, তুমি মাথায় রাখো, তাহলে তুমি ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এরপরে তুমি যদি চলে যাওয়ার কি রয়েছে দেখো। আচ্ছা, 1.8 কেজি পানিতে কতগুলো হাইড্রোজেন পরমাণু বিদ্যমান? আচ্ছা, এইটা মেডিকেলের জন্য আসার সম্ভাবনা একটু কম। তারপরে প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমি করতে পারি। দেখো, তোমার মাথায় রাখতে হবে পানি মানে হচ্ছে দেখো 18 গ্রাম। আচ্ছা,
তাহলে 18 গ্রাম যে পানি, সেইখানে তোমার হাইড্রোজেন পরমাণু কতগুলা? তুমি খেয়াল করো, 18 গ্রাম মানে হচ্ছে 1 মোল। 1 মোলের মধ্যে এই যে পানি, এখানে হাইড্রোজেনের অণু আছে 6.023 × 10⁻23। তাহলে 18 গ্রাম পানিতে আছে এতটা অণু। উত্তর প্রশ্ন কিন্তু আছে তার পরমাণু, তাহলে পরমাণু কতগুলা আছে? এইটা হচ্ছে অণু আছে এতগুলা, তাহলে পরমাণু হবে দ্বিগুণ। পরমাণু হবে যাকে বলবে 2 গুণন 6.023 × 10⁻23। ভেরিফাই। এখন তোমাকে কি বলছে? 1.8 কেজি। 18 গ্রামে যদি এতগুলো পরমাণু থাকে, তার মানে যে কেউ বলবে যে ভাই 1 গ্রামে থাকবে হচ্ছে এইটাকে 18 দিয়ে আমি ভাগ করবো, অ্যাবসলিউটলি তাই করা উচিত। 18 দিয়ে ভাগ, অতএব 1.8 কেজি মানে কি? তার মানে 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম, 1.8 কেজি মানে 1800 গ্রাম। তাহলে এখানে উপরে আমি 1800 গুণ করে দিই। তাহলে 18 দিয়ে যদি আমি 18কে কাটি, এখানে 100 থাকতেছে। তাহলে এখানে তুমি দেখো 6 দুগুণে 12, আর ওইখানে 10 টু দি পাওয়ার এই যে 6 পয়েন্ট, মানে 6 দুগুণে 12 সাথে 12 পয়েন্ট, ওই যে একটু গুণ আসবে 10 টু দি পাওয়ার 23, তার সাথে 100 আছে। এখন তুমি দেখো তো এটা কোথায় হতে পারে? 23 এর সাথে 2টা শূন্য যোগ করলে 25 হবে, এরকম দেখো। 12 দিয়ে এটা 10 টু দি পাওয়ার 23, 6 12 দিয়ে এই যে 10 টু দি পাওয়ার 23 এর সাথে আর 2টা, এই যে 100, 2টা শূন্য, 10 টু দি পাওয়ার 25। এই টাইপের প্রশ্ন। এখন এগুলো বিভিন্ন গাইডের মধ্যে খসর মসর করে করে, কিচ্ছু করার দরকার নাই। তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? একদম বেসিক জিনিস, কোনো কিছু না। তাহলে এই টাইপের অঙ্ক আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এর সাথে আমি তোমাকে বলে রাখি একটু, তাহলে অঙ্ক কিভাবে করবা? 10 গুণোত্তর পদ্ধতি। 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে ভাগ করো, অথবা দেখবা যে ওইটাকে 2 দিয়ে গুণ ভাগ, 0.5 দিয়ে গুণ ভাগ, এই বেসিকটা মাথায় রাখবা যে ও ভাইয়া হ্যাঁ, যে এটা এরকম করে উত্তরটা আমরা করতে পারি। ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এরপরে যে আমরা কি রয়েছে, আচ্ছা দেখো, একটি অক্সিজেন পরমাণুর ভর কত? এইটা কোনো টেকনিক দিয়ে হবে না। কেন হবে না? কারণ এইটাতে ওইরকম কোনো কিছু নেই। তাহলে ভাই এটা আমি কি করব? এটা এ প্লাস এর পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তো একটা অক্সিজেন পরমাণুর ভর, হ্যাঁ এইটা এইরকম করে হইলে ভালো হইতো, সেটাকে আমি সেটা বলি। অক্সিজেনের পারমাণবিক ভর কত? যাকে বলো ভাইয়া 16। একটা অক্সিজেন পরমাণুর ভর মানে হচ্ছে 16 AMU। তাহলে 16 সাথে 1 AMU মানে 1.6605 × 10⁻24 গ্রাম। এখন তুমি ক্যালকুলেটর যদি কারো থাকে, এটা এ প্লাস এর পরীক্ষার জন্য ভালো, কিন্তু এখন ধরো টিচার তো নিজে বুঝে না, কবে যে এটা বোধহয় মুখে মুখে করা যায় না, এটা মুখে করা যাবে না। মেডিকেলে এটা মুখে করার কোনো সুযোগ নাই। তোমরা এখন এইটার উত্তর মুখস্থ রাখতে, যদি এরকম করে দিত 16 AMU, 32 AMU, তারপর হচ্ছে 28 AMU, তাহলে তো 16 AMU। ক্যালকুলেটর দিয়ে করো তো কত হচ্ছে 16কে। AMU মানে অ্যাটমিক মাস ইউনিট 1.6605 + 10⁻24, গুণ করা হয়ে যাবে। বুঝতে পারছো? সবসময় 10 দিয়ে গুণ করে চিন্তা করো, ভাগ দিয়ে, এটা হচ্ছে বেসিক। ঠিক আছে? তারপরে হচ্ছে কোনোটাকে 2 দিয়ে গুণ করা, ভাগ করা, 0.5 দিয়ে গুণ করা, ভাগ করা, দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। যেটা বলতেছি, এই ক্যালকুলেটর দিয়ে কেউ করো না কেন? কত আসতেছে? আমি তো জানি যে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না, কিন্তু তুমি আগে করো, করে হ্যাঁ দেখো যে ইনশাল্লাহ কত আসতেছে আমি জানি না, তোমরা হিসাব করে দেখো, যেটা হবে এটা উত্তর মুখস্থ রাখবা। কেন? কারণ পরীক্ষায় তুমি এইভাবে দিলে তো এমনি মুখে করা দিত, কিন্তু ওইটা মুখে মুখে করার কোনো সুযোগ নাই। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে এটা জিনিস ভালো করে খেলো। উত্তরটা তোমরা কত একটু কমেন্টস করিও, তারপর এটা মুখস্থ, ওই কমেন্ট উত্তরটা পয়েন্টটা উল্লেখ করো, এটা আমরা মুখস্থ করে। ওই যে একজন বোধহয় বলছে রাকিব জান 2.65 বা 66 এরকম 10 টু দি পাওয়ার মানে 10⁻23 গ্রাম, হ্যাঁ এরকম আছে কি? আছে। তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে, বুদ্ধি নাই। এখন এটা মুখস্থ রাখা ছাড়া কোনো, তুমি বলতে পারো ভাই এটা হচ্ছে মেডিকেলের কিছু হচ্ছে পাগলামি, প্রশ্নের মধ্যে কিছু পাগলামি থাকে না, তার মধ্যে এটা এখন কিছু করার নেই, এটা তোমাকে এইভাবে মাথায় রাখতে হবে। ওকে, এখন একটা নাইট্রোজেন অণুর ভর কত? একই জিনিস, এটা তোমার কিভাবে করতে পারো আমি তোমাকে একটু সহজ বুদ্ধি শিখাতে পারি। যে নাইট্রোজেন মানে কি? অণু না, আণবিক ভর হচ্ছে 28 AMU। তাহলে 28 এর সাথে গুণ করো তো 1.6605 × 10⁻24। এখন ক্যালকুলেশন করো কত হয় আমি জানি না, কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? তার মানে নাইট্রোজেন অক্সিজেন গুলো খুব পরিচিত, এগুলো হচ্ছে ক্যালকুলেশন করে, এটা হচ্ছে কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে গ্রামে। আবার যদি তোমাকে তাই কেজিতে, তখন কিন্তু ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। 28 গুণন 1.6605 × 10⁻27 কেজি। কেজিতে হলে কিন্তু তখন এইটা দিয়ে হবে। তাই ক্যালকুলেশন করো, হ্যাঁ, তাহলে এইটুকু ইনশাল্লাহ মাথায় চলে আসবে। তাহলে এটা কিন্তু মুখে মুখে করার সুযোগ নাই, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে খুব পরিচিতের মধ্যে নাইট্রোজেন অক্সিজেনের অণু পরমাণু ভরগুলো একটু মাথায় রাখবা, যাতে উত্তরটা দেখে ওই সময় পারো। ঠিক আছে? ওই যে রাকিব জাহান বোধহয় বলছে 4.65, তোমরা দেখো ক্যালকুলেশন করে × 10⁻20। শোনো, কেজির ক্ষেত্রে 23 হচ্ছে গ্রামের ক্ষেত্রে হইতো, এখানে কেজি আছে, কেজি থাকলে কিন্তু 20 মানে
জিনিসটা কি বুঝছো? যদি গ্রামে যেটা থাকবে কেজিতে হইলে কিন্তু ওই যে দেখো, মানে গ্রামে বের করলে 10⁻24 দিয়ে গুণ করে বাবা, আর যদি কেজিতে করো তাহলে 10⁻27 দিয়ে ক্যালকুলেটর করে দেখো যে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনে রাব করা যাবে কিনা এটা নিয়ে আমি কালকে কথা বলবো। আজকে যেটাতে পড়াচ্ছি সেটাতে ফোকাস করো, আমি তোদের কমেন্টস গুলো দেখতেছি। ওকে ফাইন। আচ্ছা, এরপর আমরা চলে যাই কি রয়েছে, এসটিপিতে নিচের কোন গ্যাসের 1 ml এর ভর কম? আচ্ছা, কিভাবে করবা? খুব সহজ জিনিস। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, কোন গ্যাসের 1 ml? তুমি সহজ জিনিস খেয়াল রাখো, আমি তোমাকে বলি এখানে আণবিক ভর যেটার কম সেটাই হবে। তাহলে নাইট্রোজেন আণবিক ভর কত? আমরা জানি হচ্ছে 28, অক্সিজেন কত? 32, কার্বন ডাইঅক্সাইড কত? 44, নাইট্রোজেন ডাইঅক্সাইড তার নাইট্রোজেন হচ্ছে এটা হচ্ছে 14 প্লাস হচ্ছে এটা অক্সিজেন হচ্ছে 32, 32 আর 14 মিলে হচ্ছে কত রে? 4 2 46। তাহলে সবচেয়ে কম ভর কার হচ্ছে? 28, নাইট্রোজেন না? হ্যাঁ, তাহলে এইটাই হবে। আর প্রশ্ন হলো যে ভাইয়া কারণটা কি? খুব সহজ ব্যাখ্যা। তুমি ওইটাকে যদি তুমি ওই 22.4 দিয়া এসটিপিতে ওই যে 22.4 ধরো যে এটা 28 কে যদি তুমি 22.4 + 10⁻³ ml, এই যে ml বলছে না 22.4 লিটার, ওটাকে ml করলে তো 10⁻³ দিয়ে গুণ, এইটার যে মানটা আসবে এইটা মানটা কিন্তু সবচেয়ে কম আসবে। কারণ 28 টাকাকে আমি ভাগ করতেছি, এখানে আমি করতেছি 32 টাকা, এখানে 44 টাকা, এখানে তাহলে 28 টাকা তো তুলনামূলক এই চারটার মধ্যে সবচেয়ে কম, তার মানে এটার মানটা সবচেয়ে কম হবে। একদম বেসিক জিনিস, এটার মধ্যে কোনো সায়েন্স কিছু না, এটা আবার মুখস্থরও কিছু নেই। আবার যে বলে কোন গ্যাসের 1 ml এর ভর সবচেয়ে বেশি হবে, তাহলে এটার মধ্যে আণবিক ভর কোনটা বেশি? তখন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তার মানে এটা বেসিক, জাস্ট একটু মাথায় রাখলে ইনশাল্লাহ আমরা অঙ্কটা করতে পারবো। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? আমার মনে হয় যে কেউ বলবে যে হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা চলে যাই। আচ্ছা, এইখানে তুমি দেখো 0.025 m পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর কত হবে? আচ্ছা, এই টাইপের যে প্রশ্ন থাকে এটা আমরা কিভাবে করব? হয়তো একটা সহজ বুদ্ধি শিখ। আমার কথা হলো যেটা একদম বেসিক জিনিসটা মাথায় রাখবো আমরা, তাহলেই সবচেয়ে পারফেক্ট হবে। কি সেটা আমি তোমাকে বলি। দেখো যে তুমি আগে চিন্তা করো যে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা কত? পটাশিয়াম কত? পটাশিয়াম সম্ভবত হচ্ছে 19 নাম্বার বল, তাহলে 39 পয়েন্ট সামথিং বোধ হবে, এরকম নাকি? হ্যাঁ, 19 নাম্বার, হ্যাঁ ঠিক আছে। অক্সিজেন হচ্ছে কত হবে? 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 39 40 আর 16 কত হচ্ছে? 56 এরকম আছে। আচ্ছা, এখন আমি তোমাকে বলি 0.025 m, তাইলে 0.025 এইটাকে যদি আমি গুণ করে দেই, তুমি দেখো তো 0.025। আচ্ছা, এটা মানেটা কি? এটা আমি যদি উঠাই দেই দশমিকটা, আচ্ছা এটা সহজ করে দেখি তো, 1 লেখে 4টা সংখ্যা, 0 না? আচ্ছা, আমি চিন্তা করছি যে মুখে মুখে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, আমি একটা জিনিস আমার কাছে মাথায় একটা ছোট্ট বুদ্ধি আসছে, কিন্তু তারপর এটা তোমার এটা বোধহয় বেশি ভালো হবে। তুমি দেখো যে এখানে যে তুমি খেয়াল করে দেখো যে 25 দিয়ে যদি তুমি 1000-কে ভাগ করো কত হবে? যে কেউ বলবে 25 দিয়ে 1000-কে ভাগ করলে 40 হবে। 40 দিয়ে 56, 40 একে 40, তাহলে যে কেউ বলবে যে 40 দিয়ে 56-কে ভাগ করা কিন্তু খুব সহজ একটা ভাগ। 40 একে 40, এখানে 16 আছে, দশমিকের পরে একটা শূন্য, 1.4 হচ্ছে। দেখো 1.4 আছে, ভেরি নাইস। তার মানে প্রশ্ন যারা সেট করে তারা একটু চিন্তা করে যে এটা এরকম করে মুখে মুখে আমরা যাতে করতে পারি। দেখো কত সহজ জিনিস। যে কেউ বলবে যে ভাই এটা তো একদমই ইজি জিনিস, অ্যাবসলিউটলি ইজি, একদম কিছুই না। তাহলে 1.4 গ্রাম কিভাবে মুখে মুখে করলাম বুঝতে পারছো? একটু ব্রেইনটাকে একটু চিন্তা করবা যে এটা সম্ভব। প্রথমে এটা চিন্তা করবা যে এটা সম্ভব, তাহলে পারবা। আর যদি প্রথমে চিন্তা করো যে না ভাই আমি বোধহয় পাবো না, তাহলে কিন্তু শেষ। তাহলে বিশ্বাস করো, দেখবা যে কাজ হবে না। বুঝতে পারছো আমার কথা? ওকে ফাইন। তারপর আমরা চলে যাই, দেখি কি রয়েছে। আচ্ছা দেখো এখানে কি আছে, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া। এই বিক্রিয়া কোনটি জারক? আচ্ছা, এটা আমরা আমাদের তুমি সামারিতে লক্ষ্য করবা, আমি এরকম একটা ভিডিও দেওয়া আছে কোনটা জারক কোনটা বিজারক, খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মানে একটা বিক্রিয়ায় জারক বিজারক একসাথে থাকবে, নাহলে তো জারণ বিজারণ হবে না, কেউ দেবে কেউ নেবে। আচ্ছা, এখানে তুমি দেখো আয়োডিন অধাতু, এই হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক। তাহলে বিক্রিয়া কোনটা জারক? আয়োডিন। আচ্ছা, এখান থেকে 4 রকমের প্রশ্ন হইতে পারে। কি কি সেটা আমি তোমাকে বলি। কি কি? 1 নাম্বার হচ্ছে জারককে, ওকে ফাইন। 2 নাম্বার প্রশ্ন বিজারককে, ওকে ফাইন। 3 নাম্বার প্রশ্ন কোনটি জারিত হয়েছে, কোনটি জারিত হয়েছে। 4 নাম্বার প্রশ্ন কোনটি বিজারিত হয়েছে। এই 4টা হচ্ছে বেসিক প্রশ্ন হওয়ার সুযোগ আছে। কোনটা জারক, কোনটা বিজারক, কোনটা জারিত হয়েছে, কোনটা বিজারক। যে ভাই আর কি হওয়ার সুযোগ আছে? আরো আছে। কিরকম? কোনটির জারণ মান বৃদ্ধি পেয়েছে,
কোনটির জারণ মান বৃদ্ধি পেয়েছে? আরেকটা হইতে পারে কোনটির জারণ মান হ্রাস পেয়েছে? কোনটির জারণ মান হ্রাস পেয়েছে? আচ্ছা, এতগুলো প্রশ্ন হইতে পারে এই একটা প্রশ্ন থেকে, যে ভাই কি বলে না, এটি সত্যি কথা। কেন হইতে পারে লক্ষ্য করো, সবসময় একটা বেসিক জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে একটা বিক্রিয়ায় যদি কেউ জারক হয়, তার মানে হচ্ছে যে জারক অন্যকে জারিত করে, তার মানে এই বিক্রিয়া আয়োডিন যে সে জারক, সে কি হয়েছে অন্যকে জারিত, তার মানে সোডিয়াম থায়োসালফেটকে সে জারিত করছে। ওকে ফাইন। বিজারককে সোডিয়াম থায়োসালফেট, বিজারক কি করে? অন্যকে বিজারিত করে। তার মানে সোডিয়াম থায়োসালফেট বিজারক, সে অন্যকে বিজারিত, তার মানে আয়োডিন বিজারিত হয়েছে। ওকে, এরপরে কি হইতে পারে? তাহলে যদি প্রশ্ন করে কোনটা জারিত হয়েছে, তার মানে হচ্ছে যে কি এই আয়োডিন যেটা, সেটা হচ্ছে জারক, সে অন্যকে জারিত করে, তার মানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট জারিত হয়েছে। ভেরি ফাইন। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট বিজারক, তার মানে অন্যকে সে বিজারিত করে, তার মানে আয়োডিন যেটা, সেটা হচ্ছে বিজারিত হয়েছে। ওকে, ভেরি ফাইন। কোনটা জারণ মান বৃদ্ধি পেয়েছে? যেটা বিজারক তার জারণ মান বৃদ্ধি পায়, দেখে বলবে হ্যাঁ ভাইয়া, তাহলে এইটা হচ্ছে বিজারক, এটা জারণ মান বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কোনটা জারণ মান হ্রাস পেয়েছে? যেটা হচ্ছে এই যে অধাতু, যেহেতু এটার হচ্ছে যে বিজারণ ঘটেছে, তার মানে এর জারণ মান হ্রাস পেয়েছে। তার মানে হচ্ছে তুমি যদি একটা বিক্রিয়া জারক কোনটা বিজারক কোনটা এইটা যদি বুঝতে পারো, তাহলে কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, কার জারণ মান বেড়েছে, কার জারণ মান কমেছে, সবগুলোর উত্তর তুমি দিতে পারবা। আচ্ছা, অনেকে বলছে যে 8 নাম্বার প্রশ্নটা সে বুঝে নেই। কি আছে 8 নম্বরে? 0.025 পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? আচ্ছা, আমি তোমার একটা সহজ জিনিস বলি ভাই, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড মানেটা কি? এটা মানে হচ্ছে 1 m পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এইটার ভর হচ্ছে, পটাশিয়াম ছিল 39, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন 1, এইটার ভর হচ্ছে 56, তার মানে 1 m। তাহলে 0.025 m হইলে অবশ্যই ওইটাকে 56 কে ওইটা দিয়ে গুণ করো, এটা তো একদম ঐকিক নিয়মের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারবো। ওকে, জিনিসটা ইনশাল্লাহ আমার মাথায় চলে আসার কথা। আচ্ছা, আমরা 2-1টা প্রশ্ন দেখবো, তারপর অন্য অধ্যায়ে চলে যাবো। আচ্ছা, এরপর আমরা দেখো 50 ml 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে, যখন এই টাইপের প্রশ্ন পাবো, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক মেডিকেলে আসার মতো। ওকে, জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। জারক অন্যকে জারিত, ওর নামটা আমরা যদি বলি এই লোকটার ব্যবহার ভালো, মানে কি অন্যের সাথে সে ব্যবহার ভালো করে, ঠিক তেমনি করে তুমি অন্যের সাথে কেমন আচরণ করো সেটার উপর ভিত্তি করে তোমার হচ্ছে পরিচিতি পাবে। ধরো যে তুমি অন্যের উপকার করো, তাহলে বললে লোকটা উপকারী বন্ধু। অন্যের ক্ষতি করো, ভাই লোকটা ক্ষতিকারক বন্ধু, মানে বন্ধু তো মানে ক্ষতিকারক মানে দুষ্ট লোক। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন লক্ষ্য করো 50 ml, তার মানে 50 ml আমরা সাথে সাথে লিখে ফেলতে পারি। এটা 50 ml মানে এটা হচ্ছে V1, 0.5 m এটা হচ্ছে S1। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে ডেসিমোলার, আচ্ছা ডেসি মানে হচ্ছে 0.1, ঠিক না? ডেসি মানে হচ্ছে এটা S2 সমান হচ্ছে 0.1। ওকে ফাইন। কত ml পানি যোগ করতে হবে, তার মানে V2 আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, V1 গুণন S1 সমান হচ্ছে কি V2 গুণন S2। তাহলে V1 এর মধ্যে কি আছে, যেকে বললো 50, S1 এর ক্ষেত্রে 0.5, V2 এর ক্ষেত্রে কি আছে, V2 এর ক্ষেত্রে আমাকে বের করতে হবে S2 কত, S2 হচ্ছে 0.1। আচ্ছা, 0.1 দিয়ে 0.5 কে কাটাকাটি করলে 5, তাহলে V2 সমান হচ্ছে 50 আর 5 গুণ করলে 250 ml। তবে এখানে একটু জিনিসটা খেয়াল করতে হবে, সেটা কি তোমাকে বলছে কত ml পানি যোগ করতে হবে। ধরো এখানে পানির কৌটা আছে, এইটার যদি গোটালটার ক্যাপাসিটি হয় ধরো যে 500 ml, এখানে যদি আমি 100 ml রাখি, যদি আমি বলি যে এটা ভর্তি করতে আর কত ml, তাহলে যে বলবে টোটাল কত, 500, 100 আছে, তাহলে 500 থেকে 100 বিয়োগ করে 400 করবো। এই তো অ্যাবসলিউটলি এখানে এই ঘটনাটাই করতে হবে। কেন? সেখানে তুমি দেখো এখানে কিন্তু বলছে কত ml পানি যোগ করতে হবে, যদি বলতো কত ml পানি দরকার, তাহলে উত্তর হইতো 250। এই জিনিসগুলো মেডিকেলে খেয়াল রাখো, বিশ্বাস করে এগুলো ভুল করে আসিস, মনে হচ্ছে কত সহজ, পরীক্ষার হলে ভুল করে ফেল। তাহলে বলছে কত ml যোগ করতে হবে, তাহলে 250 থেকে 50 এই আগে ছিল এটা বিয়োগ করলে 200 ml হবে। ওকে, তাহলে আমার মনে হয় যে এই টাইপের প্রশ্ন ইনশাআল্লাহ প্রত্যেক স্টুডেন্ট আমার মনে হয় যে ইনশাআল্লাহ পারবে। ওকে, আচ্ছা আমরা এর সাথে আর 1-2টা অঙ্ক করতে চাই, যাতে করে একটা স্টুডেন্ট পরীক্ষায়, যেটা খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে ইনশাআল্লাহ আসবে। আচ্ছা, এখানে দেখো 5 গ্রাম সোডিয়াম কার্বনেট 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করে দেবো। আচ্ছা, এই টাইপের প্রশ্ন মেডিকেলের ক্ষেত্রে সাধারণত এই টাইপেরটা আসে না,
একটা অন্য টাইপের আসে। তারপর আমি তোমাকে একটা বুদ্ধি শিখা দিই যাতে তোমার মাথায় থাকে। তোমার দেখো প্রশ্ন কিন্তু খুব বেসিক। তুমি কি আছে এখানে, এখানে গ্রাম আছে, এখানেও গ্রাম, তার মানে গ্রাম মানে ডাব্লু ডাব্লু, ঠিক না? তাহলে পার্সেন্টেজে ডাব্লু বাই ডাব্লু কোথায় আছে এখন লক্ষ্য করো, উত্তর করো, তাহলে তুমি নিজে পেয়ে যাবা জবাব। ভাই এটা এরকম করে উত্তর করতে হয়, খুবই বেসিক। তাহলে তুমি দেখো যে এখানেও গ্রাম, এখানেও গ্রাম, তাহলে কি হবে এটা, এই যে গ নাম্বারটা। আচ্ছা, এরপরে চলে যায় 5% সোডিয়াম কার্বনের মোলারিটি। খুবই মেডিকেলে আসে, খুব সহজ, আবার মেডিকেলে এটা দেয়, মানে পছন্দ খুব এদের, ঠিক আছে? এটা কিভাবে করবা, খুব সহজ। এটা তোমার, এটা আমি মানে কতবার যে বলছি, এটা বলে টাইম লস করার দরকার না। পার্সেন্টেজের সাথে 10 গুণ করবা, আণবিক ভর যেটা আছে সেটা দিয়ে ভাগ করবা, এই তো হিসাবতেই। আচ্ছা, তাহলে এখানে বলছে 5% সোডিয়াম কার্বন, তাহলে পার্সেন্টেজ হচ্ছে 5 গুণন 10। আণবিক ভর সোডিয়াম কার্বন, এটা মুখস্থ রাখবা, এটা এত ইম্পর্টেন্ট। এগুলা জিনিস পরীক্ষার হলে যায় যে 23 দুগানি 46 যোগ 12 3 16 হচ্ছে 48 যোগ করে হচ্ছে, এটা আমার মনে হয় যে পরীক্ষার হলে উচিত হবে না, কারণ এত কমন জিনিস, এটা প্রত্যেকেই জানো। তাহলে এটাকে আমরা 106 দিয়ে যদি ভাগ করি, তাহলে 50কে যদি 106 দিয়ে ভাগ করি, সম্ভবত এটা তো আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা, 0.47 হওয়া উচিত, 0.47। দেখি তোমরা কি উত্তর করছো। হ্যাঁ, ভেরি ফাইন, খুবই ইজি এবং খুবই পরীক্ষা আসে। তাহলে এটা 5% জায়গায় 10% দিয়েও দিতে পারে, দেখি আমরা আছে নাকি এরকম। ও আছে, তার মানে খুব ইম্পর্টেন্ট, আমরা দিয়েই দিয়েছি। তাহলে 10% সোডিয়াম কার্বনেট, যে কেউ কবে যাবে এটা ফির কি করে, কারণ পার্সেন্টেজকে আমি 10 দিয়ে গুণ করবো, আণবিক ভর দিয়ে ভাগ করবো, এই তো। তাহলে পার্সেন্টেজ মানে কি, এখানে 10 আছে, 10কে 10 দিয়ে গুণ করবো, আণবিক ভর হচ্ছে 106, তাহলে 100কে 106 দিয়ে ভাগ করলে আমরা উত্তর জানি 0.947। কারণ এটা এত ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই আসে। দেখিও আবার উত্তরের অপশন গুলোর মধ্যে দেখিও 0. দেখি এই যে খুব কাছাকাছি খোঁজার মতো দিয়ে 0.947 বা 943, ফাইন, ক্লিয়ার। আমার মনে হয় যে ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ মডেল টেস্টের, শোনো মডেল টেস্টের যে প্রশ্নগুলো আছে, আচ্ছা আমরা ইনশাল্লাহ 17 তারিখ পরীক্ষা হওয়ার পর আমরা এটা নিয়ে আরো ওপেনলি আলোচনা করবো যে সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের এখান থেকে কমন পড়ছে কিনা। ইনশাল্লাহ পড়বে, নিশ্চিত থাকো, এটা কোনো সন্দেহই নেই। ইনশাল্লাহ প্রশ্ন যেদিক দিয়ে থাকুক, ওই যে একদিন হচ্ছে ভারতের যে খুব ধনী আছে না, কি নাম রে, ওই যে ওটার নাম হচ্ছে তোমার রিলায়েন্সের যে মালিক মুকেশ আম্বানি, তা বলতেছে মেরা মানে আমার 2টা পকেট, এক পকেটে হচ্ছে নরেন্দ্র মোদী, আর এক পকেটে হচ্ছে সোনিয়া গান্ধী, ক্ষমতায় যে আসুক কোনো সমস্যা নেই। তা ব্যাপার হইলো যে আমরা এমন ভাবে পড়াইছি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার নোবেল স্যার লাইভে আসছে, দেখছো আমি যখন বললাম না যে 8টায় কালকে 1 মিনিটের একটা ভিডিও হবে, খুব ইম্পর্টেন্ট, গেম চেঞ্জিং, ঠিক আছে, মিলিয়ন লোক দেখার মতো একটা ভিডিও ইনশাল্লাহ, ওটা অবশ্যই প্রত্যেকে কালকে দেখবা ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ওই ভিডিওটা অবশ্যই, এবং তোমাদের ক্লাসের প্রথমে বোধহয় আমি বলে দিয়েছি যে কালকে ওই ভিডিওটা আগে দেখবা, আর আগামীকালকে আমি লাইভে আসলে 8:30 দিকে আসবো, আগে ওর ভিডিওটা দেখে আগে ব্রেনে নিবা যে কি বলতেছে, ঠিক আছে, খুবই দরকারি। এবং আরেকটা জিনিস, যে পরীক্ষার সময় যে যত হচ্ছে নার্ভকে কন্ট্রোল করতে পারবে, সে তত অসাধারণ পরীক্ষা দিবে ইনশাল্লাহ। এটা প্রমাণিত, এটার মধ্যে কোনো ইয়া নাই, এটা একদম প্রমাণিত। এখন প্রশ্ন হলো যে ভাই এটা কি হচ্ছে যে আগের থেকে তৈরি করা যায়? যেমন আমি তোমাকে বলি, এই যে আমি যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে, আমার ওই তোমার নোবেল স্যার কোথাও লাইভে আছে, ও তোমাকে বলতে পারে, আমি বলি যে কোনো প্রোগ্রাম হবে উড়ি দিব ইনশাল্লাহ। কয় ভাই হ্যাঁ এটা তো গ্যারান্টেড, কয় ভাই তুই এটা পাইস, কারণ আমার মাইন্ডসেটটা এরকম, যে কোনো প্রোগ্রাম ইনশাল্লাহ, কারণ এটা মাইন্ডসেট আমার ওই রকমই যে যাবো মানে তুলাধুনা করে বক্তব্য দিয়ে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এটা আবার অহংকার না, এটা হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে, যে কোনো জায়গায় গেলে এটাই হবে। যত প্রোগ্রাম জীবনে করছি ইনশাল্লাহ সব জায়গাতে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, এটা আবার অহংকার করলে শেষ। তা ঠিক তেমনি করে তোমারও এটা মাথায় রাখতে হবে যে তুমি পরীক্ষা দিবা মানে সেরা পরীক্ষা দিবা, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তা এটা ইনশাল্লাহ খুব ইন্টারেস্টিং এটা। তা আমি আশা করবো যে তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, সত্যি কথা। আর আল্লাহর সাথে সবসময় আল্লাহকে চাবা যে আল্লাহ যে তোমার জন্য হেল্প করে, এবং ইনশাআল্লাহ তুমি যে অনেস্ট হও, তুমি আনবিলিভেবল। আল্লাহ হচ্ছে আমাদের শাহারাতের যে রক, ক্যারোটিড আর্টারি আছে না, এইটার চাইতে নিকটে, মানে জীবন ধমনীর নিকটে। তোমার জীবন যে টুকটুক টুকটুক কি বলে এটা, ওই যে হার্টবিট যে চলতেছে না, হার্টবিট কিভাবে করে, টুকটুক করে তো চলে না এটা, হ্যাঁ হ্যাঁ, ওই লাভ ডাব যে চলতেছে, তার নিকটবর্তী হচ্ছে আল্লাহ। হ্যাঁ স্যার, আপনার প্রশ্নগুলো থেকে হুবু কমন না, হুবু আসাটা এটা তো খারাপ কথা, হুবু কেন আসবে? কিন্তু ইনশাল্লাহ তুমি প্রশ্নের প্যাটার্নটা তুমি দেখবে ইনশাল্লাহ যে আমাদের প্রশ্নের সাথে সবচেয়ে বেশি মিল হবে ইনশাল্লাহ। প্রশ্ন যেদিক দিয়ে করুক, সবচেয়ে সহজ করলেও মিল হবে ইনশাল্লাহ, মাঝারি মানের করলেও হবে,
স্ট্যান্ডার্ড করলে হবে, কঠিন বলে তো কোনো কিছু এখন হয় না। যেই টাইপের প্রশ্ন আসুক ইনশাল্লাহ আমাদের সাথে ম্যাচিং হবে, এইটাই। হ্যাঁ হুসাইন বোল্টের মতো, হ্যাঁ নাবিল ভাইয়ের কনফিডেন্স, হ্যাঁ মানে ওই জানে তো প্রোগ্রামে যায় উড়ি দিব ইনশাল্লাহ, সত্যি কথা ইনশাল্লাহ, এটা একদম গ্যারান্টেড ইনশাল্লাহ, যে কোনো প্রোগ্রাম ইনশাল্লাহ। মানে এইটা আমার মাইন্ডসেটটা এরকম, মানে আমাকে আল্লাহ বানাইছে এরকম করি হয়তো, বা আমি এটা চিন্তাই করি এরকম করি ইনশাল্লাহ, যে প্রোগ্রাম ইনশাল্লাহ। সত্যি কথা, জীবনে তো আমি শত শত প্রোগ্রাম করছি, মানে শত কি, এটা হাজার হবে বোধহয়, মানে যত প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। তাহলে এটা ইন্ডিভার তোমরা এখন থেকে খাওয়া শুরু করতে পারো ইনশাল্লাহ। তোমাদের এই যে 2-3 দিন এই যে পরীক্ষার আছে, এখন থেকে খাওয়া শুরু করে দিতে পারো, ঠিক আছে ইনশাল্লাহ। সকালে একটা করে খাবা, রাতে একটা করে খাবা, তোমাদের নোবেল স্যার বলে দিবে আরো ইনশাল্লাহ। তবে যাদের ওই হাঁপানি টাপানি আছে তাদের হচ্ছে যে, আচ্ছা আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, আমার ওয়াইফের গ্রুপ বি নেগেটিভ, প্রথম বাচ্চার ডেলিভারির সময়, আচ্ছা এটা হচ্ছে যে প্রথম বাচ্চার ডেলিভারির পরে হচ্ছে দিতে হয় ইনজেকশন এনটিডি, যেহেতু মা নেগেটিভ। যদি না দিয়ে থাকে তাহলে কি হবে? এখন কি দিলে হবে না? এখন দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহর কাছে এটা হেল্প চাইতে পারি আমরা, যে আল্লাহ আমাদের যাতে আল্লাহর রহমতে সমস্যাটা না হয়, যে ভাইয়া এটা, হ্যাঁ কারণ আমরা মেডিকেল সায়েন্সে পড়ে দেখছি যে আল্লাহর অশেষ রহমতে মানে চান্স থাকে পরের বাচ্চার সমস্যা, কিন্তু অনেকের থাকে না। এখন চিন্তা করতে হবে যে ইনশাল্লাহ আমারটার ক্ষেত্রে হবে না, ক্লিয়ার। কিন্তু এখন আর অ্যান্টিডি ইনজেকশন দিয়ে কোনো লাভ নেই, কেননা 3 দিনের পরে গোটাল রক্তের যে কোষগুলো আছে সারা বডির মধ্যে ছড়াই গেছে। এখন আল্লাহর কাছে হেল্প চাওয়া, এইটা সবচেয়ে, আর কোনো এটা তবা আর সুযোগ নেই, বুঝা গেছে? এটা মাথায় রাখতে হবে ইনশাল্লাহ, ওকে। হ্যাঁ, এখন হচ্ছে আল্লাহর কাছে হেল্প চাওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই, সারা দুনিয়ার কোনো ডাক্তারের কাছে কিছু নেই। এখন আল্লাহ যদি আল্লাহর রহমতে সমস্যাটা সমাধান ইনশাল্লাহ করে দেয়, এবং চিন্তা করতে হবে যে ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হলো যে কত পার্সেন্ট হয়? পার্সেন্টের দিক থেকে আমি বলবো আল্লাহর কাছে যে যত মন দিয়ে যাবে তার বাচ্চা সুস্থ হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ দিক থেকে তত বেশি, গ্যারান্টেড, ঠিক আছে। এখন যেটা চান্স সুযোগ নাই সেটা নিয়ে চিন্তাই নাই যে কেন আমি দিতে পারলাম না, জানি না তো, না জানার কারণে হয়ে গেছে, টেনশন রিলিভ। আল্লাহ হোয়াট এভার হ্যাপেন্ড ইজ কারেক্ট, আল্লাহ যা করছে ভালো করছে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্সও খাইতে হবে দৈনিক এখন, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, এখন আমরা প্রশ্নের মধ্যে যাই। 20% সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার মোলারিটি কত? আচ্ছা, এটা কিভাবে আমরা করতে পারি? খুব সহজ জিনিস। যে কেউ কবে যে ভাই এটার মানেটা কি? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, তাহলে না, ইন্ডিভার সবার খাইতে হবে না, যার নার্ভাসনেস আছে, যার ইয়া আছে সে। আমি কি ইন্ডিভার খাই কোনোদিন? কেন আমাকে খাইতে হবে? যার হচ্ছে, আচ্ছা তোমরা এইটা জিনিস বুঝো না, যার যেটাতে ঘাটতি আছে তার জন্য ওইটা, তা যে এমনিতেই চাঙ্গাস তার আবার ফির কেন খাওয়া লাগবে? যার অনেকের আছে না খালি ভুক ধরপর করতেছে, কি হবে, মাথার মধ্যে ঘুম টুম নাই, তাদের জন্য এটা টেনশন মুক্ত রাখবে। আর যে আল্লাহর রহমতে টেনশন ছাড়াই থাকতে পারে, তার কোনো টেনশন নেই, তার জন্য লাগবে না, ঠিক আছে। এটা হলো কি, মানে নিজেকে কন্ট্রোল রাখা, ওকে। ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলছে যে গর্ভাবস্থায় কি ইন্ডিভার খাওয়া যাবে? আচ্ছা, এখানে ইন্ডিভার আমি বলি, এটা একটা বিটা ব্লকার, অবশ্যই বিটা ব্লকার গুলো খাওয়া যায়, কিন্তু হচ্ছে যে এখানে মানে সবচেয়ে খেয়াল রাখতে হবে, গর্ভাবস্থায় বেশিরভাগ ড্রাগ আমরা না খাইতে উৎসাহিত করি, যতটা কম খাওয়া যায়, কারণ অনেকগুলো ড্রাগ আছে। আচ্ছা, এগুলো নিয়ে কথা কইতে গেলে টাইম চলে যাবে, এগুলো হচ্ছে যে পরে, আপাতত আমরা পড়ার মধ্যে আসি, ঠিক আছে। হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এরপরের অঙ্কে যাই, দেখি। আচ্ছা, এত দ্রবণের মোলারিটি কত? আচ্ছা, এটা কিভাবে করব? খুব সহজ, পার্সেন্টেজ গুণন হচ্ছে কত? 10, পার্সেন্টেজ গুণন 10, তার নিচে হচ্ছে আণবিক ভর দিয়ে দিব। তাহলে পার্সেন্টেজ কত আছে? 20 গুণন 10, আণবিক ভর কত? সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, 1 23 39 40। তাহলে কাটাকাটি করে 2 দিয়ে 10 কে 5, তাহলে সে কে বলবো 5। বাস, আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝে ফেলছি, ঠিক না? হ্যাঁ, এক্সাম হলে আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে, কালকে তোমার নোবেল স্যার একটা ভিডিও আসতেছে, আর আমরা আসি তো কালকে 15 তারিখ না, ইনশাআল্লাহ আমি বলবো, টেনশনের কোনো কারণ নেই, সবগুলো জিনিসই একদম রেডি হয়ে যাবে। ওর ভিডিওটা আগে দেখো, আর আমি তো বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর এগুলোর এই যে পিপিএম এককে, এগুলো টেকনিক্যালি করা যায়, কিন্তু এগুলোর হচ্ছে যে এইটুক থেকে প্রশ্ন ইনশাআল্লাহ আসবে, আর যাচ্ছি না, আশা করি এগুলো থেকেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের অধ্যায়টা আমরা যেতে পারি তড়িৎ রসায়ন। আজকে অনেক স্লো পড়াইছি, যে একটু আমার মনে হয় যাতে আস্তে আস্তে করে ক্লাসের মধ্যেই যাতে পড়াটা ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যায়। তড়িৎ রসায়নটা আমরা শেষ করে ফেলবো, খুব দ্রুত শেষ হয়ে যাবে, টেনশনের কারণ নেই। কতক্ষণ লাইভে আছে? আধা ঘন্টার মতো আছে ইনশাআল্লাহ।
হ্যাঁ, এখন কোনো ট্রিটমেন্ট হবে না, এখন পড়ার মধ্যে যাইতে হবে। এই যে পড়ার ফ্লো নষ্ট হয়ে গেলে সমস্যা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নোবেল স্যার তোমাদের কালকে 1 মিনিটের একটা ভিডিও দেবে, আমাদের পেজে তোমরা শেয়ার করা হবে এটা ভিডিও, আমাদের পেজে ওই ভিডিওটা নোবেল দিয়ে দিবে, সেই ভিডিওটা তোমরা দেখবা ঠিক 8টার সময়, 1 মিনিটের ভিডিও। কিন্তু 1 মিনিটে যেটা, এটা অন্য জায়গায় আমি বলবো যে এটা ওই আধা ঘন্টার 40 মিনিটের কথা সে 1 মিনিটে বলে দিয়েছে। ইনশাআল্লাহ দেখিও, খুব সুন্দর একটা ভিডিও। আচ্ছা, ওইটা নোবেল ওই প্রেগন্যান্সির ওইটা হইলো, ওইটা নিয়ে টেনশন করে লাভ নাই, ওইটা নিয়ে আর ওই মানে এটার কোনো ইয়ারও বুঝি নাই। ওইটা নিয়ে আর ওই টেনশনের দরকার নাই। মানে হচ্ছে যে ওইটার কোনো ওষুধে কোনো কিছু করতে পারবে না, যে সতর্ক থাকতে হবে। ওইটা নিয়ে আসলে ওই পরীক্ষা নিরীক্ষা ওদের কম করা ভালো হবে, বেশি দরকারে নেই। ঠিক আছে, ওইটা আরো সাইকোলজিক্যালি হচ্ছে যে ইয়া করবে, হার্ম করবে। আচ্ছা, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত কুলম্ব? ওকে, তাহলে এটা আমরা কি করতে পারি? আর কথা নাই এখন। হ্যাঁ স্যার, লাইভ ক্লাসটা স্যার ডিলিট করেন না প্লিজ। আচ্ছা থাকবে ইনশাআল্লাহ। আর কথা নাই, এখন পড়ার মধ্যে আমরা ঢুকে যাই। দেখো কিভাবে প্রশ্নগুলো থাকে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ মানে হচ্ছে আই, 30 সেকেন্ড এটা হচ্ছে টি, প্রবাহিত বিদ্যুতের চার্জ তার মানে কিউ সমান হচ্ছে আইটি, ঠিক না? তাহলে আই হচ্ছে 5 আর টি হচ্ছে কত? 30, তাহলে হচ্ছে 150। এরকম আছে কিছু? ওকে, ভেরিফাই। কত কুলম্ব? 150 হয়ে গেল। তাহলে মেডিকেল আসার মতো খুব ইম্পর্টেন্ট, যে কেউ বলবে হ্যাঁ ভাইয়া বুঝে গেছি। ওকে, হ্যাঁ ইনশাআল্লাহ এক্সামের আগের দিনও আসবো ইনশাআল্লাহ, টেনশনের কারণ নেই, আসি আমরা ইনশাআল্লাহ। 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 মিনিট ধরে, একই জিনিস। তাহলে 2.5 অ্যাম্পিয়ার দেখি আমরা কি হতে পারে। 2.5 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আই, 1 মিনিট মানে হচ্ছে টি হচ্ছে 60 সেকেন্ড, প্রবাহিত বিদ্যুতের চার্জ তার মানে কিউ সমান হচ্ছে আইটি। তাহলে আই মানে হচ্ছে 2.5, টি হচ্ছে 60 সেকেন্ড, 60 আর 2.5, 60 দুগুণে 120 আর 60 অর্ধেক হচ্ছে 30, 120 আর 30 150 বিদ্যুতের চার্জ। সাথে সাথে করো, ব্রেনটা খুলে যাবে। হ্যাঁ, আচ্ছা একটু ধীরে ধীরেই করতেছি আমি। আচ্ছা, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? আচ্ছা এটা কিন্তু একেবারে মুখস্থ রাখতে হবে, কেউ যদি মানে মুখস্থ না রাখে তাহলে কিন্তু গেম চেঞ্জ হয়ে যাবে, বুঝতেছ আমার কথা? আচ্ছা তারপর আমরা দেখি যে প্রশ্নটা কিভাবে দিয়েছে। আচ্ছা, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? আচ্ছা, 1 মোল ইলেকট্রন মানেটা কি আগে সেটা বুঝতে হবে। 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.023 10⁻23। এখন এইটা ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জে একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ক্রস 10⁻19। এখন আমরা দেখি উত্তরের অপশনে কি কি আছে। এইটা হবে না, 1.602 10⁻19, তারপরে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এইটা ভাই ভেরি নাইস। কোন টিচার যদি এরকম করে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে যে তার কনসেপশন ভালো, টিচার ভালো প্রশ্ন করছে। ঠিক আছে, তাহলে এটা বি নাম্বারটা, আর অন্যগুলো আর দেখারই দরকার নেই। ওকে, ভেরিফাই। আচ্ছা, 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমাতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? আচ্ছা এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করব? খুব সহজ, আমি তোমাকে শিখাই দিই। তুমি কিভাবে করবা? তুমি চিন্তা করবে যে আচ্ছা অ্যালুমিনিয়াম যে পরমাণুটা আছে এটা নর্মালি কেমন করে থাকে। অ্যালুমিনিয়াম আমরা জানি 3+ হইতে পারে। কেন হইতে পারে? কারণ অ্যালুমিনিয়ামের সে 3টা ইলেকট্রন দিয়ে 3+ পরিণত হইতে পারে। তো আমি সহজ একটা জিনিস শিখাই দিই, যতটা প্লাস বা মাইনাস হইতে পারে সেইটা থেকে তত ফ্যারাডেতে 1 মোল পাবো। বুঝাইতে পারছি? তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম। এইটার জন্য যতটা প্লাস মাইনাস হইতে পারে তত ফ্যারাডে লাগবে। তার মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমাতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? 3 ফ্যারাডে। দেখি উত্তর দিতে পারছো কিনা, কি মাথায় ঢুকছে আমি কি বলছি? ওকে, আচ্ছা এরপরে চলে যাই আমরা, দেখি রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দহনে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে সঞ্চিত অ্যালুমিনিয়ামের পরিমাণ। দেখো একটু আগে যেটা করছো সেইটাকে একটু উল্টাই দিছে প্রশ্নটা, আর কিছুই না। মানেটা কি? নর্মালি তুমি জানো অ্যালুমিনিয়াম যে আছে এটা 3+ হইতে পারে, তার মানে এর 3 ফ্যারাডে থেকে আমি পাবো হচ্ছে 1 মোল। এখন যদি 1 ফ্যারাডে হয় তাহলে 1/3 মোল। তাহলে এখন দেখো উত্তর 1/3 মোল। এই যে ডি নাম্বারটা। আজকে কিন্তু খুব স্লো পড়াচ্ছে, মানে মাথায় ঢুকতেছে তোমাদের, আমার মনে হয় না যে ভাই হ্যাঁ এটা তো আসলে একদম ইজি। আমার মনে হলো পরীক্ষার আগে যে অল্প টাইম এখানে যে কয়টা অল্প করে প্রশ্ন করালেও একটু বুঝাই দিই, যাতে করে ওদের মাথায় থাকে যে হ্যাঁ ভাইয়া এটা এরকম করে হবে। ওকে ফাইন। আচ্ছা, ফেরিক ক্লোরাইড হতে কি এটা 55.85 মানে 56 মতো আয়রন জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? আচ্ছা এখন তোমাকে খেয়াল করতে হবে যে আয়রনের এই 55.85 মানে হচ্ছে 1 মোল।
তাহলে 1 মোল মানে হচ্ছে এই যে আয়রন, তো আয়রন হচ্ছে 3+ হইতে পারে, তার মানে 1 মোলে হচ্ছে 3+, তার মানে যত প্লাস বা যত মাইনাস তত ফেরাডেতে হচ্ছে 1 মোল। তাহলে এখানে এই যে আয়রন হচ্ছে প্রায় এর পারমাণবিক আর কি বলে হচ্ছে যে যে ভর যেটা সেটা হচ্ছে 56। তাহলে এই 56 গ্রাম আয়রন পাইতে গেলে আমার এইটা মানে হচ্ছে 1 মোল, এবং 1 মোল মানে যতটা প্লাস হইতে পারে, এখানে ফেরিক ক্লোরাইড 3টা প্লাস, তার মানে 3 ফেরাডে। তাই তোমরা উত্তর দিতে পারছো কিনা? ভেরি ফাইন। হ্যাঁ, পিএইচ এর যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যে পরিমাণগত রসায়ন থেকে আসে না, পিএইচ এর প্রশ্নগুলো আসে হচ্ছে রাসায়নিক পরিবর্তন থেকে। আমি দেখাচ্ছি, আগে দেখো এটা। আচ্ছা, 2 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? আচ্ছা দেখো তো, এইটা প্রশ্ন করো তো, 7 নাম্বারটা কেউ পারো? আচ্ছা আমি একটু বলে দিই যার তোমাদের মাথায় আসতেছে না। 1 মোল অ্যালুমিনিয়ামে কি আছে খেয়াল আছে তোমার? 1 মোল অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 3 ফ্যারাডে। তাহলে যদি তোমাকে বলে 2 মোল, তাহলে 2 আর 3 গুণ করো, তাহলে 2 গুণন 3 যাকে বলবো হচ্ছে 6 ফ্যারাডে। তাহলে 6 ফ্যারাডে ঘ নাম্বারটা, 6 ফ্যারাডে ভালো করে মাথায় রাখো। ওকে। আচ্ছা, 1 মোল সিলভার ক্যাথোডে সঞ্চিত করতে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্যারাডে তড়িৎ চালনা করতে হবে? আচ্ছা, এই টাইপের যে প্রশ্ন থাকে কিভাবে আমরা করব? খুব সহজ জিনিস। সিলভার যে আছে এটা হচ্ছে এ প্লাসের মতো, এ প্লাস তো একটাই প্লাস থাকে না, তার মানে 1 মোল লাগবে। তাহলে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্যারাডে? তাহলে হচ্ছে 1 ফ্যারাডে। ওকে, মাথায় আসতেছে তো ইনশাআল্লাহ? ভালো লাগতেছে না? যে হ্যাঁ ভাই এটা তো বুঝে গেছি যে খুবই ইজি জিনিস, যে হচ্ছে যে খুবই সহজ। ওকে, আচ্ছা তারপর আমরা যাই দেখি কিরকম। খুব মজা। সিলভার নাইট্রেট দ্রবণে 0.1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? আচ্ছা, এখন সিলভারের তোমার হচ্ছে পারমাণবিক ভর জানতে হবে। সম্ভবত সিলভারের পারমাণবিক ভর যতদূর আমার খেয়াল করে 108। আচ্ছা, সিলভার যদি 108 হয়, তার মানে এই 108 মানে সিলভার তো হচ্ছে আবার একটা প্লাস, তার মানে এই 108 পাওয়ার জন্য আমার 1 হচ্ছে যে ফ্যারাডে লাগবে। তাহলে এখানে বলছে 0.1 ফ্যারাডে, তাহলে 1 ফ্যারাডে থেকে আমি পাই 108। তাহলে 0.1 মানে হচ্ছে ওই খেয়াল করো 10 গুণোত্তর, তার মানে ওইটাকে 10 দিয়ে ভাগ করে। তাহলে 10 দিয়ে ভাগ করলে 108 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত হবে? 108 কে 10 দিয়ে ভাগ করলে 10.8 এরকম কিছু আছে কি? ও ভেরি গুড, 10.8। তাহলে প্রথম যে নিয়মটা বলছিলাম 10 গুণোত্তর পদ্ধতি লিখে রাখো ব্রেইনের জন্য, খুব ভালো অঙ্কের ক্ষেত্রে। 10 গুণোত্তর পদ্ধতি তোমার জন্য গেম চেঞ্জিং হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং যে কোনো জিনিস সহজভাবে গুণ ভাগের এই ব্যাপারটা যদি তুমি মাথায় রাখো, ইনশাআল্লাহ তুমি দেখবা যে তোমার অঙ্ক করতে কোনো কষ্ট হবে না, খুব ইজি ওয়েতে তুমি ইনশাআল্লাহ অঙ্ক করতে পারবা। আচ্ছা, এরপর আমরা যাই দেখি কি রয়েছে। গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কত ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে 54 গ্রাম? আচ্ছা তুমি দেখো, একটু খেয়াল করো মানগুলো এমন ভাবে ওরা দেয়। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27। এখান থেকে কত করছে? 54। তার মানে এটাকে 2 দিয়ে গুণ করলে 54 হয়, মানে 27-এর দ্বিগুণ তো 54। এটার অর্ধেক করলে 13.5। তার মানে এমন সংখ্যা দিবে যেটাকে দ্বিগুণ, অর্ধেক, 10 গুণ, 3 গুণ, 10 দিয়ে ভাগ, এরকম হবে। হ্যাঁ, দোয়া করো যাতে আল্লাহর মধ্যে প্রশ্নগুলো ইনশাআল্লাহ সবচেয়ে বেশি প্রশ্ন তো কমন থাকবে ইনশাআল্লাহ, যাতে মানে অসাধারণ ভাবে ওই দিন কারেক্ট করতে পারো। তাহলে বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কত ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে 54 গ্রাম অ্যালুমিনিয়াম হবে? আচ্ছা, 27-এর জন্য অ্যালুমিনিয়ামের কত ফ্যারাডে লাগবে? কারণ অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 3+, তার মানে 27-এর জন্য লাগবে 3 ফ্যারাডে। তাহলে 54 মানে তার দ্বিগুণ, তাহলে 3-এর দ্বিগুণ কত? 6 ফ্যারাডে। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 6 ফ্যারাডে। দেখি 10 নম্বরটা উত্তর করতে পারছো, ভেরি ফাইন। তাহলে হ্যাঁ, পরীক্ষা তোমাকে সবসময় এটা চিন্তা করতে হবে যে পরীক্ষা খুব অসাধারণ ইনশাআল্লাহ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এটা একেবারে মানে হচ্ছে দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, মানে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আচ্ছা, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করে নিচে কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? আচ্ছা, এই টাইপের যখন প্রশ্ন থাকবে তখন কিভাবে করবা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে এই টাইপের যখন আমরা প্রশ্ন পাই তখন আমরা আসলে কিভাবে করবো। দেখো যে এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচে কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণ? তার আগে তোমাকে খেয়াল করতে হবে যে এগুলোর মধ্যে পটাশিয়াম যেটা, এটা হচ্ছে যে কত রে? 39.5 ওকে। জিঙ্ক হচ্ছে 30 নাম্বার মোল, তার মানে 59-58.5 এরকম কিছু একটা হওয়ার কথা আমার এক্স্যাক্টলি। তোমরা আরো ভালো করে মাথায়, জিঙ্ক কত হবে রে? 60 নাকি 64-65 আমার এক্স্যাক্ট তুমি খেয়াল করো তো এখন। আচ্ছা, কিন্তু 60-65-র মধ্যেই তো হবে না এরকম। আয়রন যেহেতু 56, এটা ইয়েই হবে 65 বা 66 এরকম কিছু হইতে পারে। আচ্ছা, ক্যালসিয়াম 20 নাম্বার 40 ধরো, 40.something। অ্যালুমিনিয়াম হচ্ছে 27। ওকে ফাইন। এখন বলছে অধিক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত হবে, খুব সহজ জিনিস। বলছে 1 ফ্যারাডে বিদ্যুৎ। পটাশিয়াম কিন্তু তুমি দেখো এইটার 39 তুমি পাবা হচ্ছে 1 ফ্যারাডে থেকে।
জিঙ্কের ক্ষেত্রে কিন্তু জিঙ্ক 2+ হয়, 2+ মানে 65 কে 2 দিয়ে যদি আমি ভাগ করি 32 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা, ক্যালসিয়ামও 2+ হয়, তার মানে এটার 40 পাইতে গেলে 2 ফ্যারাডে লাগবে, তার মানে 1 ফ্যারাডে করলে আমি এটাকে 2 দিয়ে ভাগ করলে 20 হবে। অ্যালুমিনিয়াম যেটা এটা 27, কিন্তু এটা অ্যালুমিনিয়াম 3+ হইতে পারে, তার মানে এটাকে আমি 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 9। যেটা বললাম এটা একটু মন দিয়ে শোনো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং, এটা দেখো। হ্যাঁ, যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে, জিনিসটাকে আমি তোমাকে একটু ক্লিয়ার বুঝাই দিই। পটাশিয়ামের যেহেতু একটা প্লাস, তার মানে এর 1 ফ্যারাডে থেকে 39 পাবা তুমি। জিঙ্কে 2টা প্লাস, 65 বা 64, আমার একজ্যাক্ট খেয়াল তুমি দেখো, এটাকে 2 দিয়ে ভাগ করলে 32 পয়েন্ট সামথিং আসবে। ক্যালসিয়াম 2টা প্লাস, 40 কে 2 দিয়ে ভাগ করলে 20 পাবা। অ্যালুমিনিয়াম 3টা প্লাস, 27 কে 3 দিয়ে ভাগ করলে 9। তাহলে অধিক পরিমাণে কোনটা হচ্ছে পটাশিয়াম প্লাস, আর সবচেয়ে কম কোনটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। ক্লিয়ার? আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে যে হ্যাঁ ভাইয়া বুঝে গেছে যে এটা এই অনুযায়ী করতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন মেডিকেলে আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় যে ইনশাআল্লাহ তোমরা পারবা, আশা করছি। বাকিটা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা দেখি কোনটি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি। আচ্ছা, এটা কিভাবে করবা? মুখস্থ থাকলে তো ভালো, মুখস্থ না থাকলে মোটামুটি করা যায়। কিভাবে করা যায় সেটা আমি তোমাকে বলি, দেখো কিভাবে করবা। তুমি খেয়াল করো যে কপারের হচ্ছে তোমার, আচ্ছা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে বের করে সেটা জানা আছে তো, যে আমি যদি বলি ডাব্লিউ সমান হচ্ছে ZIT, ঠিক না? তাহলে আচ্ছা, এখান থেকে যদি আমি জেড বের করতে চাই তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে IT না। আচ্ছা, এটা একটা সহজ বুদ্ধি শিখাই দিই, অত হিসাব টিসাব বাদ, এগুলো কিছু লিখতে হবে না। বুদ্ধিটা হচ্ছে তুমি পারমাণবিক ভরটা আগে উপরে রাখবা, পারমাণবিক ভর, সেইটাকে তুমি যেটা করবা আমি তোমাকে বলি, এটা তোমার দ্রুত হবে, সেইটাকে তুমি হচ্ছে তার যোজনী দিয়ে ভাগ করে দিবা, বাস, আর কিছু করবা না। পারমাণবিক যে ভরটা আছে সেটাকে জাস্ট তুমি যোজনী দিয়ে ভাগ করবা, আর কিছু করবা না। আমি যেটা কই সেটাই শোনো, তাহলে তোমার নাইলে প্রশ্ন ডিস্টার্ব হবে, ঠিক আছে? এর সাথে ওই 1 ফ্যারাডে 96,493 ওটা লাগবে না, আমি যেটা বলছি সেইটা করো, তাহলে ইজি হবে। এখন তুমি কপারের যদি বলি, আমি কপারের ক্ষেত্রে এটা কত, কপার হচ্ছে 29, তাহলে হচ্ছে 58 বা 59 এরকম না রে, 58.5 বা 59, দেখিও এটা কপার হচ্ছে 2+, তাহলে কপারের ক্ষেত্রে আমাকে 2 দিয়ে ভাগ করবো, যে কেউ বলবে যে হ্যাঁ ভাইয়া এটা তো আমাদের এটা করা উচিত। সিলভারের ক্ষেত্রে এটা তো আমরা জানি 108, এটাকে 1 দিয়ে ভাগ করব। ওকে, ফাইন। এরপরে আছে নিকেল কত ছিল রে? নিকেল হচ্ছে কত নাম্বার? নিকেল হচ্ছে, হ্যাঁ এটা হবে তোমার কত হবে, দেখছো মানগুলো আমার নিজেরই খেয়াল থাকে না, তোমরা একটু বলো তো। মানে আয়রন কোবাল নিকেল, তার মানে 58, 59 এরকমই হবে। হ্যাঁ, 60-এর কাছাকাছি হবে, 60 এরকম কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা এইটার কাছাকাছি। অ্যালুমিনিয়াম তো 27 জানি। আচ্ছা, এখন নিকেলের ক্ষেত্রে আমরা জানি যে এটাকে আমরা কিন্তু নিকেল যেটা রয়েছে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ওকে, আচ্ছা এখন যদি তুমি ক্যালকুলেশনটা দেখো যে কপার এটাকে আমি 2 দিয়ে ভাগ করছি, সিলভারকে 1 দিয়ে, নিকেলকে হচ্ছে যে 2 দিয়া, অ্যালুমিনিয়ামকে 3 দিয়ে, তাহলে সবচেয়ে কোনটার মানটা বেশি হচ্ছে? যে কেউ বলবে যে 108-কে 1 দিয়ে ভাগ করলে 108, তাহলে সিলভার হচ্ছে উত্তর। জিনিসটা কিন্তু খেয়াল করিও। নিকেল 58, আচ্ছা এরকমই হবে, হ্যাঁ কাছাকাছি। একটু তোমরা আবার একটু খেয়াল রাখিও, ঠিক আছে, যাতে মাথায় ইনশাল্লাহ থাকে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কার হচ্ছে এটা। কিভাবে করলাম? জাস্ট এই পারমাণবিক ভরকে যোজনী দিয়ে ভাগ করো। নর্মালি কিন্তু 96,500 ফ্যারাডের মান দিয়ে, কিন্তু এটা তো সব ক্ষেত্রে হবে, তাহলে ওটা বাতিল করে দিয়ে একটু ইজি করি, ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে তোমার ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশনটা হয়ে যাবে। ওকে, আমরা ইনশাল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, কোনটি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি? এটা যে কেউ বুঝতে পারছে, এটা সিলভারই হবে। এটা একটু আগে আমরা যেহেতু করছি, যে কারো মাথায় চলে আসা উচিত যে এটা আমি বুঝে ফেলছি। এটা 1 মোল ইলেকট্রনের মোট চার্জ, এটা অলরেডি আমরা এরকম একটা প্রশ্ন করছি। আর কি আছে এরকম কিছু? আচ্ছা, 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? আচ্ছা, 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে হচ্ছে এটা হচ্ছে ওই যে 1 মোল, তাহলে 1 মোল মানে অ্যালুমিনিয়ামের 3টা প্লাস, তাহলে 3 ফ্যারাডে। আচ্ছা, অ্যালুমিনিয়াম দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ, তাহলে 1/3 মোল। এটা আমরা করছি, এই টাইপের প্রশ্ন। আচ্ছা, এইটাও আমরা করছি, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড 55, এটা হচ্ছে যে 3, তাহলে 3 ফ্যারাডে। ওকে, 2 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে 3 দুগুণে 6। আচ্ছা, দেখি আমি আরেকটা টাইপের অঙ্ক দেখতে যাচ্ছি, ওই প্রশ্নগুলো এখানে আমরা 1 মোল সিলভারে হচ্ছে তোমার এটা হচ্ছে সিলভার ক্যাথোডে সঞ্চিত করতে সিলভারে 1 ফ্যারাডে লাগবে। আচ্ছা, 0.1 থাকলে এটাকে ওই 108-কে 10 দিয়ে ভাগ করলে 10.8, 10 গুণোত্তর পদ্ধতিতে কাজ করবে।
তারপরে যদি আমরা যাই, এটাও আমরা করছি। আমি আরেকটা টাইপের দেখতে চাচ্ছি, কিন্তু ওইটা কেন জানি, ওই টাইপের দেখি আমি আগে, ওই টাইপের প্রশ্নগুলো। আচ্ছা, এই টাইপের, এইটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট, কত পর্যন্ত পারমাণবিক মুখস্থ করতে হবে। সাধারণত তোমার 1 থেকে 30-এর মধ্যে, ওই যে তো জানোই মোটামুটি যেটা পারমাণবিক নাম্বার সেটার দ্বিগুণ একটু প্লাস মাইনাস করে মানগুলো থাকে। তারপরের মধ্যে কয়েকটা স্পেসিফিক, সিলভার 108, এই যে ক্লাসের মধ্যে যেগুলো বলছি না, এগুলো থেকেই থাকে। তো আর মোটামুটি মাথায় চলে আসবে যে হ্যাঁ ঠিক আছে, যে এই মানগুলো এরকম করে হয় ইনশাআল্লাহ। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তা ইনশাআল্লাহ আমার মনে হয় যে এটা ইনশাআল্লাহ আমরা পারবো। আচ্ছা, এইখানে আমরা এই অধ্যায়ে আরেকটা জিনিস আছে, এখানে কেন জানি ওই অঙ্কটা আমি তো দিতে বলছিলাম, এখানে কেন জানি দেখছি না, সেটাকে আমি একটু বলে রাখি। ওই যে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, ওই দুইটার হিসাব করে যে হচ্ছে যে জারণ বিজারণের হিসাব করে টোটাল যে ইএমএফ কোষের মধ্যে, ওই যে ধরো যে ওই যে লিথিয়াম থেকে শুরু করে যে একদম গোল্ড পর্যন্ত যে ছকটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওটা কিন্তু আমি এমনিতে ক্লাসে বলছি, কিন্তু এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ওইটার প্রশ্ন যাতে কোনো কারণে ভুল না হয়, বলে দিলাম কিন্তু আমি, ঠিক আছে? ওই টাইপের প্রশ্ন এখানে দেখছি না। আচ্ছা, কোন আইনটা আগে চার্জ মুক্ত হবে? খেয়াল আছে? যেটা সবচেয়ে উপরে আছে সেটা আগে হবে না, এটা সবচেয়ে দেরিতে হবে। সবচেয়ে নিচে যেটা আছে, কারণ উপরে সিনিয়র বলবে যে আগে জুনিয়ররা হচ্ছে মুক্ত হোক, ঠিক আছে? আর যে হচ্ছে যে উপরে আছে সে মানে সবচেয়ে সিনিয়র, সে বলবে যে না, আগে ছোটরা, যেমন টাইটানিক যখন ডুবতেছিল কাকে আগে মুক্ত করে? শিশু, নারী, জুনিয়র যাও, তারপরে যারা সবচেয়ে সিনিয়র তারা যাবে। বুঝতে পারছো আমার কথা? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে বলছে কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে? তো কপার, আয়রন, সোডিয়াম, সিলভার, এগুলোর মধ্যে আমার যতদূর খেয়াল আছে সোডিয়ামটা সবচেয়ে নিচে আছে, তাহলে আগে চার্জ মুক্ত হবে। তার মানে সক্রিয়তা সিরিজে যেটা সবচেয়ে নিচে আছে, হ্যাঁ, উপরেরটা বড় ভাই, নিচেরটা ছোট ভাই, তাহলে বড় ভাই দেরিতে হচ্ছে মুক্ত হবে, ছোট ভাই যেটা আছে সে আগে মুক্ত হবে। ভেরিফাই। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণকালে নিচের কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে? নিচে যেটা, ওই যে নদীর শূন্যকূলে বসে আমি অসহায়, তাহলে অসহায় হচ্ছে হাইড্রোক্সিল মূলক। যে কেউ বলবে হ্যাঁ ভাই এটা ঠিক আছে, তাহলে ওই যে সামারিতে কিন্তু এটা বলছি, তাহলে ওই নদীর শূন্যকূলে বসে আমি অসহায়, তাহলে অসহায় হচ্ছে হাইড্রোক্সিল মূলক, এটা আগে চার্জ মুক্ত হবে, এটা সবচেয়ে নিচে আছে। এরপর আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোনটা আগে চার্জ মুক্ত? চার্জ মুক্ত মানে যেটা সবচেয়ে নিচে আছে, তাহলে এগুলোর মধ্যে দেখো নিচে, যে কেউ বলবে যে ভাই এইগুলোর মধ্যে হচ্ছে যে সবচেয়ে নিচে কোনটা আছে? তাহলে কপার, হাইড্রোজেন, লেড, তাহলে কপার হওয়ার কথা, ঠিক না? তাহলে এটা সবচেয়ে নিচে, এটা আগে চার্জ মুক্ত হবে। তারপর সবচেয়ে শক্তিশালী বিজারক, যেটা সবচেয়ে উপরে আছে সেটা সবচেয়ে শক্তিশালী বিজারক, নিচেরটা হচ্ছে শক্তিশালী জারক, তাহলে লিথিয়ামটা এখানে উপরে আছে সবচেয়ে শক্তিশালী বিজারক। তাহলে আমার মনে হয় যে এই টাইপ পাইছি, আলহামদুলিল্লাহ পাইছি। আমি মনে করছি এই টাইপের মধ্যে অঙ্ক দেয়নি, এই টাইপের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। তো এই টাইপের অঙ্ক কিন্তু মেডিকেলে আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি সবসময় বলি কি জানো, খুব বেসিক জিনিস, খুব বেসিক। দেখি পরীক্ষা খুব আনবিলিভেবল সহজ হবে, তোমার মনে হবে যেভাবে আমরা প্র্যাকটিস করিয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখবা যে সুন্দর একটা পরীক্ষা দিবা। এবং আমি সবসময় বলি, দেখো যে ভাইয়া মেডিকেলে চান্স পাওয়া, হ্যাঁ নর্মালি চিন্তা করলে টাফ, কিন্তু তুমি যদি যেরকম করে আমরা পড়িয়েছি সেইটা যদি চিন্তা করো, তাহলে অবশ্যই তুমি ইনশাল্লাহ পাওয়া উচিত, ইনশাল্লাহ পাওয়া উচিত। জাস্ট ঠান্ডা মাথায় দিতে হবে, যে তাড়াহুড়া করবো না। হ্যাঁ, আচ্ছা, শামিয়া সুলতানা মনির স্যার, অম্লত্ব, খারত্ব, অনুবন্ধী অম্ল, এটা খুব সহজ, অনেকবার বলছি আমরা, খুব সহজ। অম্লত্ব, খারত্ব মানে কি? ধরো যে তুমি অন্যকে জয়টা থাপ্পড় মারতে পারো, সেটা এটা একটু অন্যভাবে হইলে বলো, থাপ্পড় দিয়ে ওটাকে বুঝবে না। সহজ কথা হচ্ছে তুমি কয়টা হাইড্রোজেনকে সরাইতে পারো অথবা কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারো, এইটাই হচ্ছে তোমার অম্লত্ব, খারত্ব, খুব সহজ জিনিস। আর অনুবন্ধী অম্ল, ক্ষারক কি? অম্ল থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেই ক্ষারকটা তৈরি হবে সেটা হচ্ছে এই অম্লের অনুবন্ধী ক্ষারক। আবার একটা ক্ষারকের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলে যেটা তৈরি হবে সেই অম্লটা হচ্ছে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল। অম্ল বললে, অনুবন্ধী অম্ল বললে একটা অম্লের ইংলিশ অ্যাসিড, একটা হাইড্রোজেন যোগ করে দিবে। অনুবন্ধী ক্ষারক বললে একটা হাইড্রোজেন বিয়োগ করবে। এটা আমি অনেকবার বলছি, আমার মনে হয় না যে পিএইচ এর ম্যাথ গুলো, এগুলো আমি দেখাচ্ছি। আগে এই টাইপের অঙ্ক আগে আমি একটু দেখাই, তারপরে আচ্ছা এটা আমি দেখি আগে, আর কথা নেই। জিঙ্ক এবং সিলভার তড়িৎদ্বারের জারণ বিভব। আচ্ছা, এই অঙ্কগুলো কিভাবে করবে? একটা অঙ্ক বুঝলেই সব অঙ্ক পারা সম্ভব। এই জন্য একটু মন দিয়ে শুনো, এখন যে কথাটা বলছি খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনো। তোমাকে এখানে একদম খুব ইম্পর্টেন্ট, দুইটাই জারণ অথবা বিজারণ মান দেওয়া থাকে, কিন্তু আমরা তো জানি একই সাথে দুইটা জারণ বা বিজারণ হয় না। তাহলে করব কি করে? খুব সহজ, একটা মান ঠিক থাকবে, একটা মান চেঞ্জ হবে। আচ্ছা, ঠিক থাকা মানে কি? ঠিক থাকা মানে
যা আছে চিহ্ন ঠিক তাই থাকবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। ওকে, আর চেঞ্জ হবে মানে কি, ধরো যেটা মাইনাসে আছে সেটা চেঞ্জ হলে প্লাসে ওই মানটা থাকবে, যদি প্লাসে থাকে ওইটা চেঞ্জ হয় মাইনাসে থাকবে। আচ্ছা, তার মানে দুইটাই হয় জারণ দেওয়া থাকে, দুইটাই বিজারণ দেওয়া থাকে, তাহলে একই সাথে তো দুইটা জারণ বিজারণ হবে না, একটা জারণ হবে একটা বিজারণ হবে, তার মানে একটা মান ঠিক থাকবে আর একটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো কোনটা ঠিক থাকবে কোনটা বেঠিক থাকবে, এটাই বুঝবো কি করে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানগুলো দেওয়া থাকবে সেটার মধ্যে তুমি খেয়াল করবা ওই দুইজনের মধ্যে উপরে যে থাকবে, তার মানে ওই যে সক্রিয়তার যে সিরিজটা আছে সেইটার মধ্যে উপরে যে আছে, উপরে উপরে যে থাকবে তার জারণ হবে, আর ওই সক্রিয়তা সিরিজের নিচে যে থাকবে, নিচে যে থাকবে তার বিজারণ হবে। দেখো খুব ইন্টারেস্টিং জিনিস, উপরে যে থাকবে তার জারণ, নিচে যে থাকবে তার বিজারণ। কত সুন্দর কথা হবে, এটা তো বুঝে গেছে। তার মানে উপরে থাকলে তার জারণ হবে, নিচে যে থাকবে তার বিজারণ হবে। আচ্ছা, এখন তুমি দেখো এখানে কি বল, জিঙ্ক এবং সিলভার, তুমি আগে এগুলো মানটান হিসাব বাদ, তুমি জাস্ট খেয়াল করবা এই দুইটার মধ্যে উপরে কি আছে, যে কেবল জিঙ্ক উপরে, তাইলে জিঙ্কের হবে জারণ। দেখো এমন ভাবে করবো জীবনে আর ভুলতে হবে না, সিলভারের হচ্ছে বিজারণ। এখন তুমি বলছো দুইটারে জারণ বিভব আছে, তার মানে জিঙ্কের জারণ হবে, এটা সত্যি, কিন্তু সিলভারের তো জারণ হবে না, এর বিজারণ, তার মানে সিলভারের মানটা চেঞ্জ করে দিতে হবে, সহজ কথা। তাইলে দুইটারে জারণ আছে কিন্তু দুইটা তো জারণ হবে না, কারণ আমি জানি যে জারণ জিঙ্কের হবে এই দুইটার মধ্যে সিলভারের বিজারণ, তাহলে জিঙ্কের মানটা ঠিক আছে, সিলভারের মানটা চেঞ্জ করে দিবা। চেঞ্জ মানে -0.80টা প্লাস করে দিবা, তাইলে +0.80। তাহলে এখন দুইটা যোগ করো, 0.76 এর সাথে 0.80 যোগ করলে কত হবে, 1.56 ভোল্ট। শেষ। আমার মনে হয় না আজ জীবনে কারো ভুল হবে, যেটা আমি বলছি। এই যে আমি বড় মানের সাথে ছোট মান বিয়োগ করলে, এটা করবা না, এটা ভুল হয়, আমি বলতেছি। অনেক জায়গায় এই কথাটা বলে কিন্তু এটা সব ক্ষেত্রে কার্যকরী হয় না। এই জন্য বড় মানুষ সাথে ছোট মান এগুলা ভুলেও যাবে না, আমি যেটা করি সেটা করো, জীবনে আর ভুল হবে না। আর একটু ক্লিয়ার করি, আমি যেটা বলছি আমি খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা, তোমার দুইটা মানেই দেওয়া থাকবে, দুইটাই হয় জারণ দেওয়া থাকে না দুইটা বিজারণ, কিন্তু একই সাথে তো দুইটা জারণ বিজারণ হবে না, একটা জারণ হবে একটা বিজারণ হবে, ঠিক আছে? ওকে, তাহলে তুমি করবাটা কি, তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি দেখবা যে দুইটা আছে তার মধ্যে জারণ কার হবে, যেটা উপরে আছে, তাহলে এই দুইটার মধ্যে উপরে কে জিঙ্ক উপরে, তাহলে জারণ হবে, নিচেরটার বিজারণ, তাহলে দুইটারে জারণ মান দিছে, তার মানে সিলভারের মানটা যেটা দেওয়া আছে ওইটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, বাস। আর ওই যে বড় মান বিয়োগ ছোট মান, আচ্ছা ঠিক আছে, সব জায়গায় মিলবে যদি তোমার মনে হচ্ছে মিলাও, কিন্তু আমি দেখছি এরকম কয়েক জায়গায় মিলে না, এই জন্য আমি বলছি। আমি তর্কে বিশ্বাস করি না, আমরা তোমার সমাধান হইলে হয়েছে। কেউ কয় যে ভাই বড় মান থেকে ছোট মান হচ্ছে যে ইয়া করবে, তাই এইখানে তোমার বড় মান হচ্ছে 0.76, এই কথাটা আমি জানি যে অনেক জায়গায় লিখে নেই, এটা আমার মতে ঠিক না, যেটা আমি বলছি। তারপরে যদি কারো, হ্যাঁ ঠিক আছে, যে যেভাবে খুশি, আমার কথা তুমি মিলাইতে পারলে হয়েছে, পরীক্ষার হলে যাতে ডিস্টার্ব না হয়। আমি যেটা কব সেটা হচ্ছে ইউনিভার্সাল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, একটা প্লাস একটা মাইনাস হলে, এই মূর্খ, প্লাস মাইনাসের সাথে সম্পর্ক নেই, এখানে তোমাকে বলি নেই জিঙ্ক এবং সিলভারের মধ্যে, আমি তোমাকে কি বলছি, তুমি জারণ কার হবে বিজারণ কার হবে, উপরে কি আছে সক্রিয়তা সিরিজটা গোটালটা আমি পড়াই দিছি, সামারিতে দেখো, জিঙ্ক হচ্ছে জারণ হবে কারণ এর উপরে আছে সিলভারের বিজারণ, তাহলে দুইটার মধ্যে যার মানটা, দুইটারে তো জারণ আছে, তা জারণ তো হবে জিঙ্কের, তাহলে এর মান ঠিক আছে, সিলভারের বিজারণ হবে, তাহলে জারণ মান দেওয়া আছে সেটা চেঞ্জ করে দিই, -0.80টা +80 করে দিলাম, বাস হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই দেখি আরেকটা, ABCD ধাতু সময়ের প্রমাণ বিজারণ বিভব হলো যথাক্রমে এত ভোল্ট, এত এত এত, এদের মধ্যে কোনটি অধিক সবল বিজারক হবে? আচ্ছা, এখন তোমাকে আমি একটু বলি আগে কোনটি অধিক সবল বিজারক হবে। এখানে কি দিছে, প্রমাণ বিজারণ বিভব। দেখি, প্রমাণ বিজারণ বিভব যখন দেয়, খেয়াল রাখবা এই বিজারণ বিভব যা আছে বলছে অধিক সবল বিজারক হবে, মানে কি এই মানগুলো যে বিজারণ দিছে এগুলোকে যদি আমি উল্টাই দিই তাহলে জারণ বিভব হবে, তার মানে এইটার জারণ বিভব হবে 3.05, এইটার হবে 1.66 জারণ বিভব, এইটা 0 তো 0ই থাকবে, আর এটা কি আছে 0.40 -0.40 ভোল্ট। তাহলে যে কেউ বলবে বিজারণ বিভব দিয়ে যে মানটা আছে জারণ দিয়ে হইলে এটা উল্টে যাবে, তা বলছে কোনটি সবচেয়ে সবল বিজারক হবে, যার জারণ মান সবচেয়ে বেশি সেটা সবচেয়ে সবল বিজারক হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে সবচেয়ে সবল বিজারক যার সহজে জারণ হবে, তাহলে এটা কি হবে, এ নাম্বারটা আছে। বুঝতেছো রে, মাথায় ঢুকছে আমি কি বলছি? আমার মনে হয় যে ইনশাআল্লাহ প্রত্যেকের বুঝে ফেলার কথা।
একজন বলছে স্যার শুধু সলভ, আপনার সলভ এন্ড সাকসিড গুলো কমন পাবো কেন? আমি কি শুধু সলভ এন্ড সাকসিড পড়াইছি? আমি যা পড়াইছি আমার সবগুলো মিলে প্যাকেজ। ওই যে একজনকে বলছে যে ভাই এটা কি, এটা হচ্ছে হাত, এটা কি মাথা, এটা কি পেট, এটা কি পিঠ, ঠ্যাং, সবটা মিলে মানুষ। আমার যে সামারি বলি, লাইভে পড়াই, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, সলভ এন্ড সাকসিডের ফিজিক্স, সলভ এন্ড সাকসিডের কেমিস্ট্রি, সলভ এন্ড সাকসিডের বায়োলজি, ইংলিশ, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সবগুলো পড়াইছি কেন? সলভ এন্ড সাকসিড তো 3টা শেষে দিয়েছে, অনুশীলনীর বিভিন্ন বইয়ের বাছাই করা এমসিকিউ দিয়েছে। তাহলে মানে কি, আমি কি পড়াইছি শুধু সলভ এন্ড সাকসিড? সব পড়াইছি। তাহলে সবগুলো মিলে তোমার প্রিপারেশন। জিনিসটা বুঝাইতে পারছি আমি কি বলছি? আমি তো তোমার জন্য প্রয়োজনীয় জিনিস সবগুলোই দিয়েছি, এই জন্য তোমার সবগুলো মাথায় রাখা উচিত। আমি তোমাকে একটু আগে বলছি যে আমি যা পড়াই এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা, তাহলে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, 30 নাম্বারটা মুগ্ধ বলতেছে, আরেকবার বলি। এবিসি ধাতু সময়ের প্রমাণ বিজারণ বিভব। আচ্ছা, এখানে তোমাকে বলছে প্রমাণ বিজারণ, তাহলে যে কোনো জিনিসের যদি বিজারণ বিভব যা হবে, জারণ বিভব হবে ওই মানটাই চিহ্নটা চেঞ্জ। তাহলে এইটা বিজারণ মাইনাস দিয়ে আছে, তাহলে জারণ মাইনাসটা কি হয়ে যায়? প্লাস 3.05 ভোল্ট। এইটা বিজারণে ছিল মাইনাস 1.66, জারণ হইলে প্লাস 1.66 ভোল্ট। জিরোর তো প্লাস মাইনাস একই। এরপরে যেটা বলছে, আচ্ছা যে সরি, এখানে জিরো না, এখানে বলছে 0.40 ভোল্ট আমাদের, তাহলে এটা মাইনাস 0.40 ভোল্ট। ওকে, ভেরিফাইড। এখানে 0.80 মানে মাইনাস 0.80 ভোল্ট। এখন বিজারণ বিভব দিয়ে যে মানটা দিছে সেটাকে আমি উল্টাই দিলে জারণ বিভব হয়। তাহলে এই সবগুলো মান যে আছে, এই সবগুলো মানের মধ্যে জারণ মানের দিক থেকে সবচেয়ে বড় মান কোনটা? 3 টাকা বেশি নাকি 1 টাকা 66 পয়সা বেশি নাকি 40 পয়সা নাকি 80 পয়সা? তাও তো এটা ফির মাইনাস দিয়ে যে কেউ বলবে প্লাস 3.05, এটা সবচেয়ে পজিটিভ মান, তাহলে এটা জারণ বিভব। তার মানে এইটাই সবচাইতে হচ্ছে অধিক সবল বিজারক। আচ্ছা, আমি তোমাকে একটু সহজ করে বলি। এই 4 জনে টাকা দেয়, একজনের কাছে গেলে 3 টাকা দেয়, একজনের কাছে গেলে 1 টাকা 66 পয়সা দেয়, একজনের কাছে গেলে কয় ভাই আমারে অভাব, আমাকে দিয়া যাও, আরো 40 পয়সা লস হয়, যাতায়াতের খরচে শেষ। আরেকজনের কাছে গেলে আরো বকিল, মানে টাকা তো দিবেন আরো নিয়ে নিবে, কবে ভাই 1 কাপ চা খাওয়া যান। তাইলে এই 4 জন দাতার মধ্যে সবচেয়ে বড় দাতা কি? যাকে বলে ভাই তার কাছে গেলে আমি 3 টাকা পাবো, সে বড় দাতা, তাহলে সে হচ্ছে সবচেয়ে সেরা বিজারক। বিজারক মানে যে সহজে ইলেকট্রন দিবে, দান করবে। তাহলে এর 3.05, এ 1.0, আর এ তো দিবে না, নিবে, এও নিবে। বুঝতে পারছো আমার কথা? ইনশাল্লাহ আমার মনে হয় যে মাথার মধ্যে আসার কথা প্রত্যেকের, যে হবে আমরা ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন আমার মনে হয় বুঝে পড়ছে। আর একটা অধ্যায় আমরা এখন দেখবো, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমি আগে যেই অধ্যায়গুলো তোমাদের বেশি সমস্যা আমার মনে হয়েছে সেটা আগে দেখাই দিয়েছি, এখন এইটা আমরা একটু দেখবো। খুবই সহজ। কতক্ষণ আছি আমি লাইভে? দেখো 1 ঘন্টা আছে, গল্প করলাম, কত আলোচনা, কতগুলো প্রশ্ন, আলহামদুলিল্লাহ। স্পেলিং আর ইডিয়মস আছে, স্পেলিং এর 1 পৃষ্ঠার ওই সাজেশনটা দেখি, ওটা আমি লিখে রাখছি, আগামীকালকে আল্লাহ পাশে রাখলে সহি সালামত পাইলে দিয়ে দেবো। ওইটার অলরেডি স্পেলিং কিন্তু তোমাদের বইয়ে ছিল, তোমরা পরে বলছো যে নাই, বাছাই করা কিন্তু আমাদের, আমরা যে বইটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু ছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা আমার মাথায় রাখছি কাল। তা সবগুলো পড়াই আছে তোমাকে, জাস্ট আমি একটু দেখাই দিলাম তোমাকে যে হ্যাঁ এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। আরেকটা অধ্যায় আমরা এখন খুব দ্রুত দেখবো, কোনো টেনশনের কারণ নেই। আর এই যে রাতের এই ক্লাসটা যখন আমি নেই, এই সময় একটু অ্যাক্টিভ হয়ে পড়লা, সারাদিন কিন্তু তোমার পড়ার টাইম না, রাতে এই সময় একটু সাহসটাও বাড়লো। ক্লাসটা করার পরে তোমার হচ্ছে দেখবা যে বুঝে পারবা যে ও আচ্ছা এই টাইপের প্রশ্ন। এবং আমি হয়তো তোমার একটা কথা বলবো, ওই কথাটা তোমার জন্য হচ্ছে যে খুব সহজে হয়তো তোমার পড়াকে ইজি করবে, এই হচ্ছে ব্যাপার, অন্য আর কিছু না। তাহলে আমরা শুরু করি, দেখি যে ইনশাল্লাহ বিডিএস আর পিডিএস তো অনেক পরের টাইম আছে, সমস্যা। 0.01 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? আচ্ছা, এই টাইপের প্রশ্ন যে মেডিকেলে আসে কি করব? খুব সহজ, সাধারণত যেটা আসে আমি তোমাকে বলেই দিচ্ছি। খেয়াল রাখবা যে মানগুলো দেওয়া থাকে, এটা দশমিকের পরে যতটা সংখ্যা থাকে, কয়টা সংখ্যা আছে? 2টা। তার মানে এর পিএইচটা, যেহেতু এখানে ওএইচ দিছে, তার মানে এর পিএইচ একটা জিনিস, আর একটা হচ্ছে পিওএইচ। খেয়াল রাখবা যেখানে ওএইচ আছে না, তার মানে দশমিকের পরে 2টা সংখ্যা, এটা হচ্ছে পিওএইচ, তাহলে এর পিওএইচ হচ্ছে 2। তাহলে পিএইচ কত হবে? কারণ আমরা জানি পিএইচ এবং পিওএইচ মিলে হচ্ছে যে, হ্যাঁ ইনশাআল্লাহ জোনায়েদ আশা তো করি ওগুলো থেকে থাকবে ইনশাআল্লাহ, যে 2টা মিলে 14, ওই যে কয় না 14 গোষ্ঠী পাবি না, তার মানে 2টা মিলে 14, তাহলে 14 থেকে 2 গেলে এর পিএইচ হচ্ছে 12, এর পিএইচ 12। মাথায় ঢুকছে? এটা আমি ইনশাআল্লাহ বলছি ইনশাআল্লাহ। রিয়াদ অবশ্যই ফিয়ামিল্লাহ। পরীক্ষা আসলে আমি বারবার বলি, দেখো যে
পরীক্ষার সময় পরীক্ষার দিনটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য এখন থেকে, এবং মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি দেখো জিনিসটা সবাই পড়ে না, সবাই কিন্তু মানে পরিশ্রম করে, কিন্তু পরীক্ষার দিন ক্লিক করাটা, এই জন্য আগের থেকে চিন্তা করতে হবে যে ইনশাল্লাহ আমি পরীক্ষার দিন আমার ইনশাল্লাহ ক্লিক হবে। স্যার ফিজিক্স সেকেন্ড পেপারে ইম্পর্টেন্ট ম্যাথ, আচ্ছা ফিজিক্স সেকেন্ড পেপারে ইম্পর্টেন্ট ম্যাথ আমি অলরেডি বলছি, আরেকবার একটু এখনই বলে দিতে পারি কি আছে। ফিজিক্স সেকেন্ড পেপারে তোমার স্থির তড়িৎ চলতড়িতের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে চলতড়িৎ সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে তাপগতিবিদ্যা, এরপরে তোমার হচ্ছে যে ট্রান্সফরমারের ওই যে পাকের সংখ্যার সাথে যে অঙ্কগুলো আছে না, হ্যাঁ পাক সংখ্যা এবং ভোল্টেজের যে অঙ্কগুলো আছে ওইটার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ওই যে তুমি দেখবা যে একটা হচ্ছে 0.70 যে গুণ ভাগ করে যে একগুলো অঙ্ক করা যায়, ঠিক আছে, সেটা এসি ডিসির ওইখানে ট্রান্সফরমারের ওইখানে। তারপরে তুমি খেয়াল করে দেখবা অর্ধায়ুর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কিছু মুখস্থ কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেমন হচ্ছে যে 1 গ্রাম বা 1 কেজি থেকে কত হচ্ছে ভর শক্তিতে পরিণত হইলে কত পাবো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আছে। সাদিয়া ইসলাম, আরে মেডিজিনিয়াসের তো কোশ্চেন সলভ আছে, এটা তো বলেই দেওয়া, কেন যারা পরীক্ষা দিচ্ছে ও আছে, ওইটা দেখতে পাবেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার আপনি একটু বেশি আচ্ছা, তা খুব সহজ জিনিস কিন্তু, হ্যাঁ ওগুলো প্রশ্ন তুমি দেখো তোমার জানার মধ্যেই আছে, জাস্ট পরীক্ষার সময় মাথা ঠান্ডা রেখে, আমি যত বুদ্ধি দিয়েছি এগুলো যদি মাথা ঠান্ডা রেখে অ্যাপ্লাই করতে পারো 100% তুমি ইনশাল্লাহ ভালো করবে, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারছো আমার কথা? ওকে ফাইন। আচ্ছা দেখো সময় স্যার হাত খালি স্যার লাগে অন্য জায়গায়, ওই ফিজিক্সের, হ্যাঁ এই যে স্থির চলতড়িৎ ট্রান্সফরমার ম্যাথ গুলো, এইগুলো তো আমি কতবার দেখাইছি, আমি দেখাইছি না, বারবার দেখাইছি, আবার দেখাইতে হবে এখন। আজকে তার আগে এইটা আগে শেষ করি। তোমরা কেমিস্ট্রি ম্যাথের কথা বলছিল যে সমস্যা, আমাকে অফিস থেকে যেটা বলছে, তখন তো ফিজিক্সের ম্যাথ আমি কয়েকবার পড়াইছি, কয়েকবার। তারপরে যদি থাকে এখন এই যে আমাকে যেটা অফিস থেকে বলছে সেটা তো আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 0.01 সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো পাইলাম। 1% সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার পিএইচ কত, আচ্ছা এটা মুখে মুখে করে মিলাইতে পারবা না, কেননা এটা লগের যে ক্যালকুলেশন এগুলোর দরকারও নাই। আমি তোমার একটা সহজ বুদ্ধি শিখাই দিই, ঠিক আছে, যাই তোমার মাথায় থাকে যে হ্যাঁ ভাই এটা তো আমি বুঝতে পারছি, যে একটা সহজ বুদ্ধি শিখাই দেই যাতে তোমার মানে হচ্ছে যে, আচ্ছা একটু আমি দেখাই। 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দোকানের পিএইচ কত, আচ্ছা আমরা নর্মালি জানি পার্সেন্টেজ গুণন হচ্ছে কত রে, 10 না, এরকম থাকে না, আণবিক ভর। আচ্ছা দেখি এটাতে কাজ করে কিনা, দেখি আগে আমি কাজ করছে কিনা। তাহলে পার্সেন্টেজ কত 1, ওকে ফাইন, গুণন হচ্ছে 10। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে 1, 23 16 39 আর 1 40। 10 কে 40 দিয়ে ভাগ করলে 0.25, ঠিক না? দেখো তো, যে কেউ বলবে যে হ্যাঁ ভাইয়া 0.25, ভেরি ফাইন। আচ্ছা এখন আমি তোমার একটা জিনিস শিখাই দিই। এই সোডিয়াম হাইড্রোক্সাইড যে আছে এর হচ্ছে এই এম এর মানটা আমি বের করছি। কি মান বের করছি মানে এম বলতে আসলে এটা কি, ওই যে এম বলতেছি এস এর মানটা, এস সমান হচ্ছে ওই যে একটা ফর্মুলা আছে, এস এম ভি সমান হচ্ছে 1000 ডাব্লিউ। ওইটা ফর্মুলাকে আমরা শর্টকাট করে পার্সেন্টেজ গুণন 10 দিয়ে আণবিক ভর দিয়ে করলে 0.25। একটু আগে আমি যেটা দেখাইছি সেইটা। আচ্ছা দেখো আগে একটু দেখো, তাহলে এখন 0.25 এইটাকে যদি আমি পিওএইচ বলি, পিওএইচ হচ্ছে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ দিয়ে 0.25। আচ্ছা 0.25 এর একটা মানে আছে, সেটা কত, 0.6। কত মান বলো তো, 0.6। তার মানে 25 এর এটা মাইনাস লগ করলে এটার মান আসে 0.6। তো এটা কিন্তু আগের থেকে মুখস্থ রাখতে হবে, মানে তুমি যদি কাজ ভাই আমি এটা মুখস্থ, তার বুদ্ধি নেই, এটা খেয়াল রাখতে হবে। এখন তোমাকে বলছে যে পিএইচ কত, তাহলে পিওএইচ যদি 0.6 হয় তাহলে 14 থেকে যদি 0.6 তুমি বিয়োগ করো কত হবে, 13.4 হবে, তাহলে উত্তর ঘ। তা আমার মতে এটা এইভাবে তুমি করতে পারো, তবে আমার মনে এটা তুমি মাথায় রাখাটা ভালো, এত ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মতে যে এটা তোমার মাথায় রাখাটা বেশি ভালো হবে, এটা আমার মতে, না হলে তুমি পরীক্ষার হলে আসলে ওইভাবে মিলাতে পারবা না। আচ্ছা প্রশ্ন হলো ভাই এরকম কি আরো ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন আছে নাকি? আছে আমার, যেমন 1% HCl দ্রবণের, এখন তুমি এইটাও কিন্তু ওইভাবে করতে পারবা, কিন্তু এটা তুমি ক্যালকুলেটর ছাড়া আসলে মুখে মুখে, কারণ লগ কিভাবে মুখস্থ রাখতে হবে। তা আমার মতে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 1% HCl আমার এটা মুখস্থ আছে যে এটা কিন্তু 0.56, এটা একটু খেয়াল রাখি, কারণ খুবই ইম্পর্টেন্ট, বহুবার এই প্রশ্নটা আসছে। এই জন্য আমি বলবো যে এই টাইপের কিছু যে ইম্পর্টেন্ট ম্যাথ আছে না, এটা যে একটু মুখস্থ রাখা তোমার জন্য ভালো। তা আমি ওরকম বাছাই করা ম্যাথগুলো এখানে রাখছি যাতে করে তুমি হচ্ছে যে একটু দ্রুততার সাথে মাথা রাখতে পারো। এই কয়েকটা উত্তর আমার মনে হয় মুখস্থ করা সম্ভব।
হ্যাঁ, এই জন্য আমি রাখছি যাতে করে ইনশাল্লাহ 0.56। আচ্ছা 0.00 m, এই দেখো H2SO4 দমনের পিএইচ কত। আচ্ছা এইখানে তোমার আমি একটা সহজ বুদ্ধি শিখাই দিই যাতে তোমার মাথায় আসে। দেখো এখানে H2 মানে দুইটা হাইড্রোজেন আছে না, তাহলে এই 2 দিয়ে যদি এটা গুণ করি এটা দাঁড়াবে 0.01 m হবে। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা, দুইটা আসছে না, এবং এইটা H মানে তো পিএইচ, তার মানে এর পিএইচ হচ্ছে জয়টার সংখ্যা তত 2। নরমালি এটা থাকে মেডিকেল অ্যাডমিশন, কারণ না হলে মিলানো যায় না। হ্যাঁ, স্মৃতিশক্তি বানানোর জন্য 1 নম্বর ট্যাবলেট হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে সৎ চিন্তা। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ঘুম। 3 নম্বর হচ্ছে ঠিকভাবে পানি পান করা। প্রত্যেকদিন রোদে যে একটু হাঁটাহাঁটি করা, হাঁটলে হয় কি ওই যে এন্ডরফিন ক্ষরণ হয়, আর হাসি খুশি থাকা, ব্রেইন অ্যাক্টিভ থাকা, এই সহজ ফর্মুলা। ঠিক আছে, স্মৃতিশক্তি বানানো মোটেই কোনো, স্যার এক্সাম হলে স্যার নর্মাল প্রশ্নগুলো স্যার গুলিয়ে ফেলে গেলাম, এইটা মাথায় নেওয়া যাবে না। মাথায় রাখবো যে আমরা যা পড়ছি এগুলো আমাদের খেয়াল থাকবে এবং পরীক্ষা হলো অসাধারণ পরীক্ষা দিব। ভাই কয়েকটা গুরুত্বপূর্ণ লগের মান, আসলে গুরুত্বপূর্ণ লগের মান বলে দিয়ে পারে 2, 3, 4, কিন্তু আমার মতে তুমি উত্তরটাই মুখস্থ রাখো, এটা তোমার জন্য বেশি ইজি হবে, কারণ আমি জানি যে কোনটা তোমার জন্য বেশি লাভ। ওটা ভার্সিটির জন্য বেশি আসে, মেডিকেলে যেই প্রশ্ন আমরা জানি যে আসলে এইভাবেই দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ ভিটামিন বি কমপ্লেক্স আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমার মনে হয় বুঝতে পারছো। এরপর দেখি আমরা একটি দ্রবণের পিএইচ হলো 6, দ্রবণে আরো HCl দ্রবণ যোগ করলে পিএইচ 3 করা হলো। তাহলে পিএইচ যখন কমে তখন হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে যায়। তাহলে 6 থেকে 3 মানে কত, 3টা পার্থক্য না, তাহলে 10⁻3। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত বাড়ছে, 10⁻3 টাইমস। এটা প্রশ্ন কি বুঝতে পারছো? আমি দ্রুত বলছি। বি নাম্বারটা, না না না, অ্যান্টি ডি ইনজেকশন নিয়মটা হচ্ছে যে প্রথম বাচ্চা 3 দিনের মধ্যে দিতে হবে, 3 দিন পরে এটা হচ্ছে যে সারা শরীরের মধ্যে, তখন হচ্ছে যে অ্যান্টি ডি মানেটা কি, তার মানে ডি যে অ্যান্টি, ওই সহজ করে বলি, একদম সহজ কথা, আমাদের রক্তের মধ্যে হচ্ছে যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি আছে। তা অ্যান্টিবডি যে আছে, ডি অ্যান্টিবডিটা নেগেটিভ মায়ের ক্ষেত্রে থাকে, আর বাচ্চা হচ্ছে পজিটিভ, বাপের রক্ত ছিল পজিটিভ। তা ওই ডি অ্যান্টিবডিটাকে চতুর্দিক থেকে ঘিরার জন্য 3 দিন টাইম থাকে। 3 দিন পার হয়ে গেলে সে সারা শরীরের মধ্যে ছড়ায় যায়। তার মানে কি পরের বছর সমস্যা হবে এটা না, আমরা দোয়া করি যাতে সমস্যা না হয় ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জন্য আর ভয়ের কোনো কারণ নেই, বাস আর কথা নেই, পজিটিভ চিন্তা করি, ভালো হবে। পিএইচ হলো 6, দ্রবণ আরো HCl দ্রবণ যোগ করলে দ্রবণের পিএইচ 3 হলো। শেষ দ্রবণের হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা কত বৃদ্ধি ঘটেছে, তাহলে 6 থেকে 3 হয়েছে, মানে পিএইচ কমছে, তার মানে হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়ছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে 10⁻3 টাইমস। নেগেটিভ মার্কিং বেশি হয়। আচ্ছা নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলি, তুমি যদি একটা প্রশ্নের উত্তরে বুঝো যে এই 2টা প্রশ্নে অপশনের মধ্যে হবে, অথবা এই 2টা অপশনের মধ্যে হবে না, তার মানে এই 2টার মধ্যে হবে, তাহলে দাগাবা। আর যদি তুমি ওই 2টা অপশন নিশ্চিত করতে না পারো তাহলে দাগাবা না। ক্লিয়ার কাট কথা, আমার কথা কি বুঝাইতে পারছি? ধরো একটা প্রশ্ন 4টা অপশন থাকে, তুমি বলতেছো যে এইটার হচ্ছে যে উত্তর এই 2টার মধ্যে আছে, অথবা এই 2টা একদমই নাই, এই 2টার মধ্যে নিশ্চিত, অথবা এই 2টা নিশ্চিত যে এই 2টা থেকে হবে না, তাইলে তো একই কথা, যে দিক দিয়ে যাও তাহলে সেইটার উত্তর দাগাবা, ইনশাআল্লাহ তুমি কারেক্ট করে ফেলতে পারবে। আচ্ছা 10⁻9m, তাহলে 14 থেকে 9 গেলে 5, তাহলে কোনটি নিকটতম হবে পিএইচ এর মান, এটা হচ্ছে 5। বুঝতেছো আমার কথা? আমার মনে হয় যে ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসার কথা। 0.01m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ, তাহলে এখানে দেখো OH আছে, তাহলে দশমিকের পরে 2টা সংখ্যা হচ্ছে POH, কারণ এখানে OH আছে, তাহলে POH হচ্ছে কত, 2, তাহলে পিএইচ হচ্ছে 12, 14 থেকে 2 গেলে 12। ওকে ফাইন, বুঝে গেছো মনে হয়। একটি দ্রবণের হাইড্রোজেন ঘনত্ব এত হলো হাইড্রোক্সিল আয়নের মোলার, তাহলে 14 থেকে 9 গেলে 5, তাহলে এই যে দেখো 10⁻5, ওই যে 9 আর 5 মিলে 14, লগ দিয়ে বাস। মাথায় আসতেছে আমি যেগুলো বলছি? স্যার 2টার মধ্যে দাগাইলে স্যার ভুলটাই দাগায়। আচ্ছা এইটা খেয়াল করতে হবে, 2টার মধ্যে দাগাইলে ভুলটা দাগাও না। সায়েন্স বলতেছে যারা পজিটিভ চিন্তা করেন 2টার মধ্যে দাগাইলে তাদের 66.7, মানে প্রায় 66 থেকে 67% উত্তর কারেক্ট হবে। তাহলে তোমার যদি ধরো যে তুমি 10টা প্রশ্ন যদি 2টা অপশনের মধ্যে দাগাও, তাহলে তোমার হিসাব অনুযায়ী 6টা থেকে 7টা প্রশ্ন কারেক্ট হবে। ধরলাম আমি কম করে ধরলাম 6টা, আরো কম করে ধরলাম 5টা কারেক্ট হলে 5 নাম্বার যোগ হলো, 5টা ভুলের জন্য 1.25 বিয়োগ হলো, তাহলে 3.75 যোগ হচ্ছে। তো জিনিসটা যেটা বলতেছে এটা আমি ক্যালকুলেশন করছি, আমি হাজার হাজার স্টুডেন্ট পড়ানোর আমাদের যে অভিজ্ঞতা, সেখানে আমরা এরকম করে আলাদা করে আমি প্র্যাকটিক্যালি পরীক্ষাও নিয়েছি, যে তোমরা 2টা করে একই পরীক্ষা 2টা করে ওএমআর পূরণ করবা। কিরকম? একটা হচ্ছে শুধু তুমি যেটা জানো সেটা,
আর একটা হচ্ছে দুইটা অপশনের মধ্যে একটা তোমার তুমি বুঝতেছো এই দুইটার মধ্যে সেটা। প্রতিটা ক্ষেত্রে এখন পর্যন্ত আমি একটা খাতা আমি যখন সরাসরি আমরা পড়িয়েছি এবং পরবর্তীতে আমি অনলাইনে এই পরীক্ষাগুলো কয়েকবার নিয়েছি স্টুডেন্টদের যারা তুলনামূলক রেগুলার পড়াশোনায়, প্রত্যেকের আমরা নাম্বার ক্যালকুলেশন করে দেখছি তাদের বেশি আসে। হ্যাঁ হ্যাঁ, আশা তো করি ইনশাল্লাহ যে আমরা সব যা পড়িয়েছি ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। আচ্ছা, একটি জলীয় দ্রবণ পিওএইচ 8 হলে হাইড্রোজেন তাহলে 14 থেকে 8 গেলে 10/6 মোল পার লিটার। একটি জলীয় দ্রবণ হাইড্রোজেনের ঘনমাত্রা এত হলে দ্রবণটির পিএইচ, তাহলে দেখো H প্লাস আয়নের দশমিক পরে 3টে সংখ্যা, তাহলে পিএইচ হচ্ছে 3। এই তো এই টাইপের প্রশ্নগুলো দেখলে আমার মনে হয় যে তোমাদের মাথায় ইনশাল্লাহ চলে আসবে। যাক, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আচ্ছা, এইচএসসির নতুন ব্যাচের ক্লাস আমরা পরে শুরু করব সামনে। আমাদের হচ্ছে গোটাল যে আমাদের ম্যানেজমেন্ট টিম, অফিস কোঅর্ডিনেটর এবং সামনে আমরা চিফ অফিস কোঅর্ডিনেটর একটা নতুন পোস্ট নিয়ে আসতেছি। আমরা নতুন এই 2-1 মধ্যেই আমরা হচ্ছে নতুন লোক আমরা আমাদের প্রতিষ্ঠানে আরো নেব, একদম নিয়ে আমরা ঢেলে সাজাবো আমাদের যে প্রতিষ্ঠান। হ্যাঁ, এবং প্রত্যেককে যেটা আমি বলবো যে দেখো আমরা ইনশাল্লাহ বাংলাদেশে নাম্বার 1 করে, এটা কনফিডেন্স আমাদের আছে ইনশাল্লাহ। এবং তুমি অন্যদের সাথে লেকচারের কোয়ালিটিটা মিলাইলে বুঝতে পারবা। 10 মিনিট আমরা বলবো, এটা তোমার অন্য জায়গায় 1.5-2 ঘন্টা পড়াবে। আমাদের সিস্টেমটা হচ্ছে সময়টাকে অল্প সময় কাজে মাথায় নিয়ে। তুমি দেখো আমরা কিন্তু 1.5 ঘন্টা যে আছে লাইভে 3টা অধ্যায় কিন্তু সুন্দর করে বলে ফেলছি না? এবং আমার মনে হয় বুঝতে, এটা আজকে সবচেয়ে স্লো পড়িয়েছি আমরা। কেন যে ঠিক আছে, আস্তে আস্তে এইসব মাথার মধ্যে প্রেশার দেওয়া যাবে না। নাজমুল সিয়াম খালি বলতো স্যার ফিজিক্সের ম্যাথ, ফিজিক্সের ম্যাথ আমি যেগুলো বলেছি আমি একটু মুখে বলি কয়েক মিনিট। এখন আমি তো ফিজিক্সের ম্যাথের এই যে এরকম থাকলে তো আমি ওইখান থেকে দেখাই না, আমি তো এটা কয়েকবার দেখিয়েছি। তারপরে 1-2 মিনিট একটু তোমাকে বলি, একটু শোনো আগে ফিজিক্সের একটু, খালি একটু মাথায় আনো যে ফিজিক্সের একবার সর্বোচ্চ ম্যাথ ছিল 13টা। এটা অনেক আগের কথা, তা আশা করছি যে ওইরকম ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম। আচ্ছা, তাহলে ফিজিক্সের ম্যাথ এটা আমরা কিভাবে করব, কোন কোন অংশটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্স ম্যাথ। দেখো ফিজিক্স ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে ভাগ করি, আমি তোমাকে বলেই দিচ্ছি কোথা থেকে ম্যাথ আসবে। ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু মিলে যদি তুমি ধরো, তাহলে হচ্ছে চলতরিতের ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট। চলতরিত, ওকে। তো চলতরিতের মধ্যে কি আছে? পরাণের ভাই পিসন ভিআই, পিসন ভিস্কার ভাগার, তারপরে ভি সমান আইআর, তারপরে হচ্ছে 4টা ওই যে সাম্য অবস্থায় যে আছে পি বাই কিউ আর এস। এরপরে তোমার হচ্ছে ওইখানে তুমি ডাব্লিউ সমান পি ক্রস টি ডিভাইড বাই 1000। তবে প্রথম যে দুইটা, এবং আরেকটা জিনিস আছে আর সমান হচ্ছে যে সমানুপাতিক হচ্ছে এল বাই এ, রো সমান আর এ ভাগ এল, এই জিনিসগুলো যে রয়েছে সেটা। আচ্ছা, এরপরে তুমি দেখবে চলতরিতের পরে স্থির তরিতে ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, স্থির তরিতের কোনগুলো থাকে সাধারণত তুমি জানো যে সি সমান এপসাইলন নট এ বাই ডি, আর ইউ সমান হাফ সিবি স্কয়ার, ইউ সমান হাফ কিউ স্কয়ার ভাগ সি, ইউ সমান হাফ সিবি হাফ কিউ ভি। তারপরে হচ্ছে সি সমান 4 পাই এপসাইলন নট আর, তারপর হচ্ছে এফ সমান 1/4 পাই এপসাইলন নট কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার। এরপর ভি সমান 1/4 পাই এপসাইলন নট সামেশন অফ কিউ বাই আর, এফ সমান কিউই, এফ সমান এমজি, এই যেগুলো আমি বলছি। তারপর সিপি সমান সি1 প্লাস সি2 প্লাস সি3, 1/সিএস সমান 1/সি1 প্লাস 1/সি2। বুঝতে পারছো তো? ওকে। আচ্ছা, এরপরে তোমার আছে তাপ গতিবিদ্যা। আচ্ছা, তাপ গতিবিদ্যার প্রশ্ন কি হইতে পারে? ওই যে একটা আছে না 26.8%, তারপর ওই যে যেটা রয়েছে কর্মদক্ষতার যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, উৎস এবং হচ্ছে যে ওইখানে এবং হচ্ছে পার্সেন্টেজ এইটা ওইটা। তারপরে হচ্ছে যে এক খন্ড বড় উপর থেকে পড়লে নিচে কতটুকু। তারপরে হচ্ছে যে তোমার এখানে তুমি দেখবা যে ওটাকে আমি যেটা বলবো, এইখানে আরেকটা আছে যে ওই যে একটা বুলেট হচ্ছে যে বের হইলো, একটা হচ্ছে যে প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে তার তাপমাত্রা এত বাড়লো, বুলেটের বেগ কত ছিল। আমি করিয়েছি এই জিনিসগুলো, এগুলো থেকে থাকবে। তাহলে চলতরিৎ স্থিরতরিৎ তাপগতিবিদ্যা। তারপরে হচ্ছে সরাসরি ট্রান্সফরমারের অঙ্ক, ট্রান্সফরমার। আচ্ছা, দরকার হলে তোমাদের যদি আরেকবার লাগে তাহলে কালকে দেখাইতে হবে আরেকবার একটু। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে অর্ধায়ুর যে অঙ্কগুলো আছে, অর্ধায়ু, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ওই ট্রান্সফরমার, অর্ধায়ু। তারপরে হচ্ছে তোমাকে বলি ওই যে ই সমান এমসি স্কয়ারের কয়েকটা মুখস্থ মান কেন্দ্রিক থাকে। তারপরে তুমি দেখবা যে ওই যে সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি, কিছু জিনিস উত্তর মুখস্থ আর কিছু আছে বাস। হ্যাঁ, ওই জায়গার মধ্যে 100 মিটার জলপ্রপাতের উপর থেকে নিচের ওই যে 0.23, ওইটা ঠিক বলছো, বুঝে গেছে। তাহলে এই টাইপ হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার, এবং ফিজিক্স সেকেন্ড পেপার থেকে ম্যাথ কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট পেপারের ক্ষেত্রে কি হইতে পারে? ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই ফর্মুলা থেকে, হার্ট। এটা আমি অলরেডি বলছি তোমাদের যে ওই যে এইচ সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট, হ্যাঁ, তারপর হচ্ছে যে 2g দিয়া ভাগ, তারপর হচ্ছে যে আর সমান ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট একটা জি দিয়া ভাগ, টি সমান 2 ভি নট সাইন থিটা নট জি দিয়া,
তারপরে ভি সমান ওমেগার, তারপরে ওমেগা সমান টোয়াইস পাই বাই টি, টোয়াইস পাই এন বাই টি, টোয়াইস পাই এন। বুঝতেছো আমার কথা? এই জিনিসগুলো থেকে আসে। এরপরে তোমার হচ্ছে যে তুমি যদি দেখো এইটার পরে ওই যে এফসি সমান এম ভি স্কয়ার ভাগ আর, এফসি সমান তোমার হচ্ছে যে এম ভি সমান হচ্ছে ওমেগার, ওইটা ক্যালকুলেশন এম ওমেগা স্কয়ার আর, ওই যে ক্যালকুলেশন গুলো আছে ওইগুলো থেকে। হ্যাঁ আচ্ছা, এরপরে 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 যদি আমি তোমাকে বলি ভেক্টর যেটা রয়েছে, ভেক্টরের ক্ষেত্রে সহজ জিনিসগুলো আসে, যেটা সাধারণত হচ্ছে যে ওই তুমি দেখবা যে দুইটা সমান মানের ভেক্টর যোগ বিয়োগফল, তারপরে স্কেলার গুণফল, ভেক্টর গুণফল। এরপরে হচ্ছে এখানকার ওই যে তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে বলতে পারে এদের ইয়া। এরপরে হচ্ছে যে নৌকা স্রোত 120 ডিগ্রির, যে আমি এগুলো সবগুলো করিয়েছি, আমার খেয়াল আছে, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফর্মার ম্যাথ কালকে একটু দেখাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে খুব সহজ জিনিস, তারপরে তোমার হচ্ছে ওই সরল সন্ধিত স্পন্দন যে আছে না, সরল দোলকের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এত পার্সেন্ট বাড়ানো, এটা মুখে মুখে করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট ওইখানকার অঙ্ক। এরপরে হচ্ছে যে তোমার ওই পথের কাঠনিক ধর্ম যে আছে, সেখানে ওই যে ওয়াই সমান এফ এল বাই এল, এমজিএল বাই আর স্কয়ার এল, এইখানকারটা ইম্পর্টেন্ট। এরপরে যদি তোমার কাজ শক্তি ক্ষমতার অঙ্কগুলো আছে, ফিজিক্সের ফার্স্ট পেপারের অঙ্কগুলো আমি যেগুলো দেখাইছি এগুলো থেকে ইনশাআল্লাহ। তারপরে তোমার হচ্ছে যে মহাকর্ষ বিকর্ষের ওই যে একটা তুমি দেখবা যে ভাগ করে 2.45, তারপর হচ্ছে 2600 কিলোমিটার না 1600 কিলোমিটার উপরে, যেগুলো আমি বলছি। আচ্ছা, অর্ধের ম্যাথ তো কালকে দেখাবো বলছো তো ইনশাআল্লাহ, সমস্যা ধরতে পারছি। আচ্ছা, তারপরে তুমি দেখবা যে ওই তরঙ্গের মুখে মুখে করা যায়, ওই দ্বিগুণ হলে 3 ডেসিবেল, 3 গুণ হলে 4.77, 4 গুণ হলে 6 ডেসিবেল। এরপরে হচ্ছে যে তোমার ওই যে n² - 1 গুণন 273 ডিগ্রি সেলসিয়াস। এরপরে হচ্ছে দেখো আমি পড়িয়েছি, আমার খেয়াল আছে, বরং এগুলোই তোমাদের হচ্ছে। আচ্ছা, ফেইসের ম্যাথ কালকে একটু ইনশাআল্লাহ দেখাই দিব, আল্লাহ বাঁচায় রাখলে সহি সালামত ইনশাআল্লাহ। না দেখাইলে অলরেডি আমি দেখিয়েছি, তারপর বলছো যেহেতু তোমাদের তো আর আরজি না রাখলে হয় না, অর্ধায়ু ইয়া যে কারো কোনো টপিক্সে প্রবলেম থাকলে এটা জানাইলে ইনশাআল্লাহ আমি ওই জিনিসগুলো পড়াই দিব। তো কোনো টেনশনের কারণ নাই, তুমি সব পড়ছো, উত্তর ওইখানে দেওয়াই থাকবে, জাস্ট পরীক্ষার হলে 1 ঘন্টা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, এই তো কাজ, বাস গেম চেঞ্জিং ইনশাআল্লাহ। আর জীবনে ইনশাআল্লাহ বড় কিছু অবশ্যই করবা, যারা সততার সাথে জীবন পরিচালনা করার নিয়াত করে, আল্লাহর রহমত সব দিক দিয়ে সবকিছু খুলে যায়, কিছু না, কোনো সমস্যা নেই, জাস্ট বি রিল্যাক্সড। স্যার সিনোনিম অ্যান্টোনিম একটু রিভিশন, আচ্ছা দরকার হলে আমি লিখে রাখতেছি, সিনোনিম অ্যান্টোনিম কালকে আর একটু করে দিব। ফিজিক্সের ম্যাথ একটু দেখাবো ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে একদম জাস্ট বি রিল্যাক্সড। আমি সবসময় বলছি, তোমরা যা কিছু পেয়েছো জাস্ট খেয়াল রাখবা, একটা স্টুডেন্ট 4-5 লাখ টাকা খরচ করে এই প্রিপারেশন নিতে পারবে না, তোমরা পাইছো, এখন বাকিটা আল্লাহ ভরসা, সর্বোচ্চ আমরা করছি, বাকিটা আল্লাহ ভরসা। আমি তো সবসময় বলি যে চেষ্টা করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিছে, এটা আমাদের উপরে, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যা করে খুব ভালোই করে, আমাদের জন্য যেটা কল্যাণকর সেটাই করে। হ্যাঁ হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম ইনশাআল্লাহ এখনই দিতে পারি, কিন্তু দিতে গেলে এখন ওই পড়ার ইয়াটাই আর কি দেওয়া যাবে না তা না, তাইলে ওই যে খুঁজে বের করতে হবে কোন জায়গায় শীট আছে, তারপরে হচ্ছে দিতে হবে। তা যাই হোক, আজকে আমরা যা পড়লাম ইনশাআল্লাহ, তোমাদের যদি আরো কোনো জায়গায় ইয়ে থাকে, বাট স্যার ভুলে গেছি স্যার আচ্ছা, কালকে ইনশাআল্লাহ ফিজিক্স একটু দেখাই দিব ইনশাআল্লাহ। আজকে তো ম্যাথ কেমিস্ট্রি গুলো বুঝে গেছো না যে কিরকম থাকবে, প্রশ্ন তো বেশি থাকে না, কয়েকটা প্রশ্ন থাকে, পরীক্ষার হলে ক্লিক করলে আলহামদুলিল্লাহ দেখবা যাও কত ইজি। তাহলে সবসময় ইনশাআল্লাহ খালি ঘুম আসে তাহলে ঘুমাও, কোনো সমস্যা নাই। স্যার লিখে রাখেন, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম এটা একটু তোমরা কালকে অফিসে একটু ফোন দিও সকালের দিকে 10টা থেকে 10:30টার মধ্যে। আমি একটু কোথায় লিখবো, দাঁড়াও আমি একটু কাগজ নিয়ে আসি। দেখছো কাগজ কোথায় আছে? ও আচ্ছা, এটা হচ্ছে যে এখানে লিখে নিচ্ছি যে হচ্ছে ভোকাবুলারি, তারপরে যেটা হচ্ছে তোমাদের আরেকটা জিনিস কি ছিল যে হচ্ছে যে ফিজিক্সের ট্রান্সফর্মার থেকে শুরু করে অঙ্কগুলো একটু দেখাই দিব ইনশাল্লাহ। আর কিছু আছে কারো? স্যার আপনি বলছেন যারা চান্স হয় না, হ্যাঁ শেখ শরীফ ইনশাল্লাহ দিব, টেনশনের কারণ নাই, বলছি মানে তো অবশ্যই দিব। আমরা আমাদের গোটাল টিমটা, আমাদের যে অফিস ম্যানেজমেন্টটা, এটা নতুন করে আমরা আরো সাজাবো, যারা জান প্রাণ দিয়ে কাজ করবে এরকম লোকজন আমাদের দরকার, বুঝতে পারছি। নতুন আমরা দিয়ে দেবো বিজ্ঞাপন সামনে। হ্যাঁ ডায়েরি, এটা মিনি ডায়েরি, এটার মধ্যে লিখে রাখছি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর কালকে হচ্ছে আমি একটু ইংলিশও একটু দেখাই দিব, ফার্স্ট দেখাবো ইনশাল্লাহ। ইংলিশের আমি ওটা বাছাই করে ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলো নিয়েছে, আছে স্পেলিং আর ইডিয়ম 1 পেজ আছে, স্পেলিং আচ্ছা প্লাস ইডিয়মস হচ্ছে 1 পেজ। হ্যাঁ ইম্পর্টেন্ট স্যার আমি করাই না কোনো জিনিস,
পজিটিভ আসছে স্যার। আচ্ছা, HMPV যে ভাইরাস, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, এটা অত কোনো কঠিন কিছু না। একদম জাস্ট পানি খাও, বেশি করে তরল জাতীয় খাবার খাও। 1 পেজ স্পেলিং হ্যাঁ লিখে দিয়েছি ইনশাল্লাহ। তা জাস্ট বি রিল্যাক্সড। আর জিকে গোটালটাই যা আমরা পড়িয়েছি সেগুলো থেকেই ওগুলো থেকেই থাকবে, বই দিয়েছি ইনশাল্লাহ। তারপর একটু জিকে আমি তোমাদের কয়েকটা টপিক আবার, আসলে সবই তুমি পড়ছো, এখন টেনশন না করে জাস্ট বি রিল্যাক্সড। হ্যাঁ ইনশাল্লাহ। স্যার আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ ফাহমিদা সুমাইয়া, থ্যাংক ইউ। তা প্রত্যেকে ভালো থাকবা, দোয়া করবা ইনশাল্লাহ, আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে, এবং আশা করছি যে তোমরা একটা অসাধারণ পরীক্ষা ইনশাল্লাহ দিবা ইনশাল্লাহ। প্রত্যেকে জাস্ট বি রিল্যাক্স। আশা করছি আগামীকাল আমরা ঠিক রাত 8টায় ইনশাল্লাহ আবার আসবো, এসে হচ্ছে একটা ক্লাস করব। সারাদিন পড়তে থাকো, এবং আচ্ছা জিকে একটু কালকে দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, জিকে আমি কারেক্ট সেন্টেন্স আছে, কারেকশন আর হচ্ছে, ঠিক আছে, আমরা একটু জাস্ট দেখাই দিলে একটু কনফিডেন্স আসে। হ্যাঁ ওকে সেক্স সরব, হ্যাঁ চিনতে পারছি আমি, তুমি রেগুলার ক্লাস করতে, থ্যাংক ইউ ভাইয়া। কারেকশন আর একটা জানি কি বললো, জিকে না? আচ্ছা জিকে হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকস। ওকে, তাহলে প্রত্যেকেই দোয়া করো এবং ভালো থাকো। অফিসে ফোন দিছে স্যার, আমার স্যার ফ্রাইডে মেডিকেল ব্যাচে আপনি যে ক্লাস নেন কিছু যে আসে না। মাহমুদা খাতুন কি এটা কিছুই আসে না? অফিসে ফোন দিছিলাম, কিছুই বলে না। আচ্ছা ফ্রাইডে মেডিকেল ব্যাচে স্যার আপনি যা ক্লাস নেন কিছুই আসে না। আচ্ছা কিছু কেন আসবে না? তুমি কি সামারি ক্লাসগুলো করছো? আচ্ছা যদি তোমার একটা প্রাইভেট গ্রুপে তোমার জয়েন করানোর কথা, সেখানে তুমি সামারি করবা। আর লাইভ ক্লাস যেটা, সেটা দেখা যায় কখনো আমরা পেজেও নেই, কখনো গ্রুপেও নেই। তাহলে তুমি ওই গ্রুপের যতগুলো ক্লাস সবগুলো করছো কি? সবগুলো ক্লাস আগে করে ফেলো। প্রাইভেট যে গ্রুপ আছে তুমি আগে শুনে নিবা যে ভাই আমার প্রাইভেট গ্রুপ, আচ্ছা প্রাইভেট গ্রুপে সামারি ক্লাস থাকে, আর লাইভ পেজেও নেই আমরা, কখনো ইয়াতেও নেই এটা। তাহলে এই যে এটা কি মাহমুদা খাতুন, তাহলে আপনি একটু এই আজকে তো এই সময় বলছেন প্রায় ক্লোজিং টাইম, আগামীকালকে হচ্ছে যে আপনি তাহলে অনেকবার বলছেন আপনার নাম্বার, আমি বুঝলাম না, মানে আমি তো আর বুঝবো না এরকম করে কিছু, কিন্তু হচ্ছে যে ক্লাস না পাওয়ার এটা তো সুযোগই নেই। ক্লাস পরীক্ষা তো প্রত্যেকদিন চালু থাকে, মানে প্রত্যেক সপ্তাহের শুক্রবার এবং মঙ্গলবার। যেমন আজকে আমরা যে ক্লাসটা করছি এটা কিন্তু ফ্রাইডেরও যে কেউ এখান থেকে করে নিতে পারে। আজকের ক্লাসটা আমরা এখানে পড়াইছি, আলাদা আজকে ফ্রাইডে পড়াইনি। হ্যাঁ তা ঠিক আছে, আমি হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে যে একটু ইয়াতে ওই অফিসে জানাই রাখবেন কি কারণে, মানে আমি জানি না, এরকম কারো হয়নি বলছেন যেহেতু, তারপর আমি দেখলাম ইনশাল্লাহ। হ্যাঁ না মেডিকেলের চান্স সবাই যে পাবে তা না, কিন্তু চান্স না পাইলে জীবন যুদ্ধে হারার কোনো প্রশ্নই আসে না। ভালোভাবে কাজ করলে জীবনে অসাধারণ কিছু করা যায়, কিন্তু পরিশ্রমের মানসিকতা থাকতে হবে, সততার সাথে করতে হবে। ঠিক আছে ওকে। অ্যান্টি-ডি সম্পর্কে এটা আজকে আর বলার সময় নাই, ক্লাস শেষ করবো আমরা ইনশাল্লাহ। সহজ করে বলে ডি অ্যান্টিবডি যেটা থাকে সেইটা মায়ের নেগেটিভ রক্ত, বাবার পজিটিভ হলে বাবার পজিটিভ রক্তের ডি অ্যান্টিবডিটা শরীরের সব জায়গায় ছড়ায় গিয়ে এর পরের বাচ্চার ক্ষেত্রে ডিস্টার্ব করতে পারে। এই জন্য ওই ডি অ্যান্টিবডিকে ঘিরে ধরার জন্য তাকে একটা হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে হচ্ছে যে চতুর্দিকে হচ্ছে যে কমান্ডো বাহিনী দিয়ে অ্যাটাক করে তাকে ধ্বংস করার জন্য 3 দিন টাইম থাকে। 3 দিন পার হয়ে গেলে সে ছড়ায় যায়, তারপরে আর ডি ইনজেকশন দিলেও কাজ হয় না। এই হচ্ছে ব্যাপার, সহজ করে যদি বলি। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।